বিয়ে একটি সামাজিক বন্ধন। দুটি মানুষের সারা জীবন একসাথে থাকার পাকাপোক্ত প্রতিশ্রুতি হচ্ছে বিয়ে। সেই বিষয়টা যদি হয় প্রিয় মানুষটার সাথে, তাহলে নিজেকে পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি মনে হয় না? মনে হয় সব পেয়ে গেলাম। সাগরের পাশে বসে সাগরের দিকে তাকিয়ে ভাবছিল অথই, কিন্তু সাগরের দৃষ্টি খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা তন্নির দিকে। মেয়েটাকে সে আগেই হারিয়ে ফেলেছে, আজকে থেকে নিজেকেও হারিয়ে ফেললো। দুজনের রাস্তা দুদিকে চলে গেল, তবে সারা জীবন একটা আফসোস থেকে যাবে, অসম্ভব ভালোবেসেও ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললো। মোনাজাতে চেয়েও তাকে পেল না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো এটাতেই ভালো হবে। কিন্তু মনটা তো মানতে চায় না। নিষিদ্ধ ইচ্ছে মনটাতে মাতিয়ে রাখে, দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। এই শেষ সময়ে এসে একটাই প্রশ্ন সাগরের মনে জেগে উঠেছে। আল্লাহ যার জন্য যাকে বানায়নি, তার জন্য মনের এত মায়া কেন দিয়েছে? তার জন্যই কেন মনটা কাঁদে? কেন এলোমেলো হলো সবটা? কেন ভেঙে গেল স্বপ্নগুলো? তন্নি সাগরের দৃষ্টি খেয়াল করে সরে যায়, আরতির পাশে গিয়ে বসে, যেখান থেকে সাগরকে দেখা যাচ্ছে না। তন্নির মনে সাগরের জন্য ফিলিংস কখনোই ছিল না। সাগরকে কখনো ওই চোখে দেখেইনি, এটা চিন্তাও করেনি। অথইয়ের খারাপ লাগে, এই প্রথমবার প্রিয় বান্ধবীকে হিংসা হচ্ছে। তন্নিকে কেন ভালোবাসলো, অথইকে কেন ভাসলো না? দীর্ঘ শ্বাস ফেলে অথই। ভালো না বাসলে শুধু একটুখানি কাছাকাছি থাকলেই হবে, একটু কেয়ার করলেই হবে, সারা জীবন প্রাণ ভরে দেখতে দিলেই হবে। আর কি চাই? থাক না কিছু জিনিস না পাওয়া। এক জীবনে সব পেয়ে গেলে আফসোস করব কি নিয়ে? বিয়েটা সাদামাটাভাবেই হয়ে যায়। রেজিস্ট্রি পেপারে সাইন করে কবুল বলে বিষয়টা শেষ হয়। অথই অশুক্রিয়া আদায় করে। ফাইনালি সে তার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেল। সাগরের বসে থাকতে কষ্ট হচ্ছে, মাথাটা বেশি ঝিমঝিম করছে। তার পাশে অথই বসে। সাগর অথইয়ের দিকে না তাকিয়ে বলে, আমি একটু রেস্ট নিতে চাই। অথই বিচলিত হয়ে ওঠে। খারাপ লাগছে? কোথাও কি ব্যথা করছে? বাবাকে বলবো? আই অ্যাম ওকে, জাস্ট মাথাটা ঝিমঝিম করছে। আচ্ছা চলুন তাহলে। অথই সাগরকে নিয়ে নিজের রুমে চলে যায়। এমনিতেই অথই বেশ অগোছালো, তবুও সাগরের জন্য একটি বেশি পরিপাটি করেছে সব কিছু। সাগর একবার কথায় কথায় বলেছিল গোলাপি তার পছন্দ। সেই কথা অনুযায়ী অথই পুরো রুম গোলাপি বানিয়ে ফেলেছে। দেওয়াল থেকে শুরু করে বিছানার চাদর সব জায়গায় লাগিয়েছে গোলাপির ছোঁয়া। পুরো রুমে চোখ বুলিয়ে সাগর মুচকি হাসে। মেয়েটা একটু বেশিই পাগল। এটা ভালোবাসার জন্য নাকি মোহে পড়ে জানা নেই, তবে এটা মোহই হবে। ভালোবাসা কি এত সহজে হয়ে যায়? সাগর বিছানায় বসে। অথই সাগরের পাশে বসে মাথা টিপে দেব? নো নিড, তুমি যেতে পারো। অথই একটু অপমানিত হলেও যায় না, বুঝতেই পারছে সাগরের মাথাটা একটু বেশি ব্যথা করছে। আলতো করে চুলে হাত বুলিয়ে দিলে কমে যেতে পারে, বা একটু আরাম লাগতে পারে। নির্লজ্জ অথই আবারও বলে ওঠে, বসে কেন, শুয়ে পড়ুন না, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু হলেও আরাম পাবেন। সাগর অথইয়ের দিকে তাকায়, ঠোঁট প্রসারিত করে একটু হাসার চেষ্টা করে বলে, লাগবে না অথই, তুমিও রেস্ট নাও, তোমাকে দেখেও ক্লান্ত মনে হচ্ছে, খাওনি বোধহয় কিছু। অথই মাথা নিচু করে লাজুক হাসে। লোকটা সত্যি অসাধারণ, ঠিক বুঝে গেল খায়নি। অথই তো তার তন্নির জন্যই অপেক্ষা করছিল একসাথে খাবে বলে, কিন্তু মুখ ফুটে বলবে কি করে, লজ্জা পাবে যে। তবুও রিনরিনিয়ে বলে, আপনার মাথা ব্যথা কমলে সবাই মিলে একসাথে খাবো। সাগরের মুখটা সাধারণের চেয়ে একটু বেশি কালো হয়ে যায়। আবার তন্নি? একসাথে খেতে হবে? এখন থেকে প্রতি পদে পদে তন্নির মুখোমুখি হতে হবে। সাগর আর কথা বাড়ায় না, বিছানায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। অথই মাথার কাছে বসে নরম হাতে আলতো করে চুল টানতে থাকে। বেশ আরাম লাগছে সাগরের, তবুও মুখ দিয়ে বলে না। অথই এক দৃষ্টিতে শুকনো মুখটার দিকে তাকিয়ে মাথা টিপতে থাকে। একদিন মুখটা পুরো শুকিয়ে গেছে, একটু অন্যরকম লাগছে, কিন্তু তবুও ভালো লাগছে, বরং একটু বেশি ভালো লাগছে। কারণ এই মানুষটা তার স্বামী, সারা জীবন তার সাথে থাকার টিকিট পেয়ে গেছে। তুমি খুশি তো অথই? সাগরের হঠাৎ করে প্রশ্ন চমকে ওঠে অথই। সে সাগরের মাথা থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসে। সাগর চোখ খুলে তাকায় অথইয়ের দিকে। মেয়েটা সুন্দর, একটু বেশিই সুন্দর। আমাকে একটু সময় দিও অথই, ভুল বুঝো না, তন্নিকে হিংসা করো না, আমার জন্য অ্যাটলিস্ট তোমার এই সুন্দর সম্পর্কটা নষ্ট করো না। আমি সবটা ঠিক করে দেবো, জাস্ট একটু সময় প্রয়োজন। সবে একটা ধাক্কা সামলে উঠলাম তো। অথই মুচকি হাসে। তন্নিকে হিংসা করার প্রশ্নই ওঠে না। আমার ভালোবাসার মানুষটিকে আপনি ভালোবাসেন, এতে আমি সত্যিই খুশি। আমি সারা জীবন আপনাকে আর তন্নিকে নিয়ে ভালো থাকবো, হ্যাপি থাকবো, আর কিচ্ছু চাই না। সাগর মুচকি হাসে, হাত বাড়িয়ে অথয়ের নাক টেনে দেয়। তোমার মাথা থেকে একটুখানি বুদ্ধি তোমার পাগল ভাইকে দিও। সে তন্নির ব্যাপারে বেশ লয়াল, কিন্তু বেপরোয়া। এভাবে ভালো আমার ভাইটা। সবাই তো সভ্য প্রেমিক, আমার ভাই না হয় একটু বেপরোয়া প্রেমিক হলো। তন্নি আশা বেগমের হাতে হাতে সাহায্য করছে, কেউ কারো সাথে কোনো কথা বলছে না। তন্নিরও ওনার সাথে কথা বলার খুব বেশি ইচ্ছা নেই। এখানে আসতো না শুধুমাত্র বয়স্ক মানুষ এত কিছু একা একা করতে গিয়ে হাঁপিয়ে উঠবে তাই এসেছে। আরতিও এসেছিল, কিন্তু তার বর কল করতে সে চলে গেছে। খাবার গোছানো প্রায় শেষ, তখনই তন্নি চলে যায়। অর্ণবকে দেখে না অনেকক্ষণ হলো।
কোথায় গেল লোকটা? এমনিতে তো সারাক্ষণ পিছন পিছন ঘুরতে থাকে, দুষ্টামি করতে থাকে, তাহলে আজকে কোথায় গেল? রেগে গেল নাকি লোকটা? তন্নি অর্ণবকে খুঁজতে খুঁজতে অর্ণবের রুমে চলে আসে। এত সুন্দর করে সাজানো দেখে মুচকি হাসে। লোকটা আসলে একটা পাগল, না হলে কি কেউ বউ আসার খবর নেই বাসর সাজিয়ে বসে থাকতে পারে? খাটের পাশে তন্নির চোখ যেতে চমকে ওঠে, কারণ ওইখানে অর্ণব তার একটা কাপেল পিক, যেখানে অর্ণব তার দিকে তাকিয়ে আছে আর সে আকাশের দিকে। দুজনকেই সুন্দর লাগছে। পিকটা অর্ণবের বার্থডের দিনকার। ব্যালকনি থেকে অর্ণবের কথার আওয়াজ আসছে। তন্নি মুচকি হেসে সেদিকে এগিয়ে যায়, কিন্তু কিছু কথা কানে আসতেই থেমে যায় তন্নি। অর্ণব ফোনে বলছে। অর্ণব চৌধুরী ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নেয় না। তুমি কি ভেবেছিলে আমাকে অপশন হিসেবে রাখবে আর আমি জানবো না? আর জানলেও তোমাকে নিয়েই পড়ে থাকবো? ওপাশ থেকে কিছু বলার পরে অর্ণব বলে, তন্নিকে আমি ভালোবাসি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ হচ্ছে আমার অনির মাম্মা। মিস ওয়ার্ল্ড সে আমার। তাকে ছেড়ে দেওয়ার মতো অনেকগুলো কারণ আছে, কিন্তু আমি সেসব দেখবো না। আর তন্নি সম্পর্কে আমি অন্য কারো থেকে কিছু শুনবও না। শি ইজ মাই ওয়াইফ। তার সম্পর্কে কিছু বলতে হলে ১০ বার ভেবে বলতে হবে, না হলে জিভ টেনে ছিঁড়ে দেব। তন্নি দাঁড়িয়েই থাকে। অর্ণব যে খুব রেগে আছে সেটা ভালোই বুঝতে পারছে। তার এগিয়ে যাওয়া উচিত কি না ভাবছে। হঠাৎ কেন রেগে গেল? কেন? কে কল করেছিল? কি বলছে সে অর্ণবকে? তখনই আবার অর্ণব বলে ওঠে, নিধি, নেক্সট টাইম আমাকে কল করবা না তুমি। তোমার থেকে কোনো ইনফরমেশন নিতে চাই না আমি। তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। মায়াবতী আমাকে ভালোবেসে, বুঝেছো? তোমাকে আমি কখনো ভালোবাসিনি। জাস্ট তোমার দুঃখের কথা শুনে মন বলেছিল, তাই সঙ্গ দিয়েছি। এটাকে ভালোবাসা বলে না প্লিজ। অর্ণব কল কেটে দেয়। ফোন পকেটে পুরে লম্বা শ্বাস টানে। সে জেনে গেছে তার মায়ের করা তন্নিকে অপমানের কথা। জেনে গেছে তার মায়ের প্ল্যান। লজ্জিত সে। কি করে এই মুখ দেখাবে তন্নিকে? কি করে যাবে তার সামনে? কি করবে সে? কি করে তার মায়াবতীর অপমান ঘোচাবে? রাগে পুরো শরীর জ্বলছে অর্ণবের। রাগ কন্ট্রোল করতে না পেরে বেলিংয়ে কয়েকটা ঘুষি দিয়ে হাত পুরো লাল হয়ে যায়। তন্নি ভয় পেয়ে দৌড়ে আসে। অর্ণব আবারও ঘুষি দিতে যাবে, তখনই তন্নি অর্ণবের হাত ধরে ফেলে। অর্ণব তাকায় না তন্নির দিকে, চোয়াল শক্ত করে অন্যদিকে তাকিয়ে থাকে। তন্নির কষ্ট হয়। সে অর্ণবের মুখের দিকে তাকিয়ে বলে, এমন কেন করছেন? কি হয়েছে? অর্ণব তন্নির থেকে হাত ছাড়িয়ে নেয়। তন্নির দিকে পিছন ফিরে তাকায়। তন্নি, প্লিজ একটু আমাকে একা থাকতে দাও। তন্নি চমকে ওঠে, চোখে পানি টলমল করছে। এই প্রথমবার অর্ণবের মুখে তন্নি নামটা শুনল। খারাপ লাগছে শুনতে। এই মুখটাতে শুধুমাত্র অনির মাম্মা, মায়াবতী, অথৈয়ের তন্নি এসব নামই মানায়। তন্নি নামটা মানায় না। বড্ড বেমানান লাগছে নামটা। দুই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তন্নির। হাতের উল্টো পিঠে পানিটুকু মুছে নেয়। শক্ত গলায় অর্ণবকে প্রশ্ন করে, আমাকে বলুন না কি হয়েছে আপনার? আমার থেকে মুখ ফিরিয়ে কেন আছেন? অর্ণব দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে। চোখ দুটো বন্ধ করে নেয়। ভীষণ অসহায় লাগছে তার। ভালোবাসার অপমান মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। তার মা যদি একবার মুখ ফুটে বলতো, আব্বা তন্নিকে আমার পছন্দ না, তুই ওকে ভুলে যা, অর্ণব দ্বিতীয়বার তন্নিকে নিয়ে ভাবতো না। মাকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু সেই মা কি করলো? তার তন্নিকে অপমান করলো। তন্নির বাবা মাকে ছোট করলো। কি করে পারলো তার মা? তন্নিকে কি বলবে সে? কি করে তন্নির সম্মান ফিরিয়ে দেবে? তন্নি অর্ণবের পাশে বসে পড়ে। অর্ণবের হাতটা সরিয়ে বুকের মাথা ঠেকায়। অর্ণব কেন রেসপন্স করে না? তন্নি অর্ণবের হার্টবিট শুনতে থাকে। এটাই পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। এখানেই তন্নি পৃথিবীর সব সুখ খুঁজে পায়। বেশ অনেকক্ষণ দুজন চুপচাপ থাকে। একজন মুহূর্তটাকে উপভোগ করছে, আর একজন চিন্তায় বিভোর। তন্নি জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? রেগে কেন আছেন? আমি কিছু করেছি? অর্ণব তন্নির মাথায় চুমু খায়। তন্নির মাথার সাথে নিজেকে মাথা ঠেকিয়ে বলে, কিছু হয়নি। তাহলে আমাকে তন্নি বলে কেন ডাকছেন? তোমার নাম তন্নি তাই, কিন্তু আগে তো অথৈয়ের তন্নি বলে ডাকতেন। এখন তো অথৈয়ের সাগর। অনির মাম্মা। অনি তো এখনো পৃথিবীতে আসেনি। মায়াবতী, সেই নামে ডাকতে ইচ্ছে করছে না। মায়া কবে গেল? ইন্টারেস্ট হারিয়ে গেছে। অর্ণব উঠে যায়, রেলিং ধরে দাঁড়ায়। তন্নি বসেই থাকে। তার অভিমান হয়েছে বড্ড। আমার মনটা ভালো নেই তন্নি, আর আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। আপনার বউ হই আমি। আপনার মন ভালো করার দায়িত্ব আমার। অর্ণবের ইচ্ছে করছিল বলতে, আমিও তো তোমার বর হই। কই, আমি তো পারলাম না তোমার সম্মান বাঁচাতে। তোমাকে অপমান করা হলো শুধুমাত্র আমার জন্য। কিন্তু এই কথা বলবে না অর্ণব। বউয়ের জন্য মাকে সে অপমান করবে না, আবার মায়ের জন্য বউকেও অপমান করবে না। তাকে এমন কিছু করতে হবে যাতে তার মা ভুল বুঝতে পারে, তন্নিকে আপন করে নেয়, ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলে। আর তখনই মিটবে তন্নির অপমান। বাসায় যাবে তো? না, থাকবো আজকে। যাও, মাম্মা, পাপ্পা, অথই, আরতির কাছে বলে এসো, আমি তোমাকে ছেড়ে আসবো। তন্নি ফুঁসে ওঠে, বললাম না যাবো না? ঠিক আছে, তাহলে আরতির কাছে গিয়ে শুয়ে পড়ো। তন্নি ধূপধাপ পা ফেলে অর্ণবের বেডে বসে পড়ে। অর্ণবও আসে তন্নির পিছন পিছন। যতক্ষণ না বলবে কি হয়েছে ততক্ষণ আমি এখান থেকে পা নড়াবো না। অর্ণব আলমারি খুলে নিজেকে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে তন্নির দিকে তাকিয়ে বলে, ইনডিরেক্টলি বাসর করার প্রপোজাল দিও না। আমার মুড নেই। তন্নি বালিশ ছুঁড়ে মারে অর্ণবের দিকে। অর্ণব সেটা ধরে ফেলে।
তন্নি জোর গলায় বলে, বলুন কি হয়েছে? অর্ণব তন্নির দিকে বাড়ির ছুঁড়ে মারে, একদম তন্নির মুখে এসে লাগে। তন্নি ঠাস করে শুয়ে পড়ে। অর্ণব হেসে বলে, এরকম তেলাপোকার শরীর নিয়ে আমার সাথে কটামি করতে আসা ভয় করে না? মাথা তুলে একটা আছাড় মারলেই ফুটে যাবে। তন্নি গাল ফুলিয়ে উঠে আসে, অর্ণবের দিকে কটকট চোখে তাকিয়ে থাকে। অর্ণব এবার নিজের জামাকাপড় তন্নির দিকে ছুঁড়ে মারে, মুখে এসে পড়ে ওগুলো। এখন আর হাতে কিছুই নেই, ওইভাবে তাকালে এই অর্ণবটাকেই ছুঁড়ে মারবে বলে দিলাম। তন্নি হতাশ হয়, দুই হাতে হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকে। সাগর হাত দিয়ে খাবার তুলে খেতে পারে না, বাজেভাবে ভেঙেছে তার হাত। জামা কাপড়ও একা চেঞ্জ করতে পারে না, সকাল থেকে একটা টি শার্ট পরে আছে, বিরক্ত লাগছে তার। এই গরমে এভাবে থাকা যায়? গোসল করার প্রয়োজন ছিল, কিন্তু ডাক্তার বারণ করেছে, শুধু কাপড় ভিজিয়ে শরীর মুছে নিতে বলেছে। অথই কোথায় গেছে জানা নেই সাগরের। তার ঘুম ভেঙেছে একটু আগে। এখন সে বসে আছে, কয়েকবার শার্ট খোলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। তখনই অথই রুমে ঢুকে হাতে খাবারের থালা নিয়ে সাগরকে বসে থাকতে দেখে হেসে বলে, আপনি উঠে গেছেন? সাগর জবাব দেয় না। অথই সাগরের পাশে খাবারের থালা রেখে বলে, ফ্রেশ হবেন তো? শরীর মুছিয়ে দেবো? ভালো লাগবে কিন্তু। সাগর হাঁ করে তাকিয়ে থাকে। মেয়েটা বুঝলো কি করে খারাপ লাগছে? আরে বাবা, তাকিয়ে কেন আছেন? আসুন না, শার্টটা খুলে দেই। সাগর চোখ নামিয়ে নেয়। আমি পারবো। অথই বোতামে হাত রাখে, পারলে এতক্ষণ খুলে ফেলতে না, তো লজ্জা কিসের? আমরাই তো। সাগর আর কিছু বলে না। অথই শার্ট খুলে দেয়। এই প্রথমবার সাগরকে খালে গায়ে দেখলো অথই, বেশ লজ্জা লাগছে। তবুও পাত্তা দেয় না। ও লজ্জা পেতে থাকলে সাগরও লজ্জা পাবে। এখন পানি আনবো নাকি? অথই কোমর আঁচল গুছিয়ে পানি আনতে যেতে যায়। তখন সাগর জিজ্ঞেস করে ওঠে, তন্নি চলে গেছে? থেমে যায় অথই। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পিছন ঘুরে সাগরের দিকে তাকিয়ে বলে, না ভাইয়া রুমে আছে। আমার ভাই কাল বাসর সাজিয়ে রেখেছে, যেতে দেবে না বোধহয় আজকে আর। বলেই অথই চলে যায়। সাগর মুচকি হাসে, মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তন্নি সারা জীবন ভালো থাকে। আল্লাহ যেন সাগরের সব সুখ তন্নিকে দেয়, দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। নিঃসন্দেহে অথই একজন যত্নশীল মেয়ে। সে খুব যত্ন নিয়ে সাগরের শরীর মুছিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে তার হাত কেঁপে উঠছে, নার্ভাস হচ্ছে। এটা সাগর বুঝতে পারছে, কিন্তু অথই স্বীকার করতে নারাজ। সে শক্ত হয়ে তার কাজ করছে। বুকের বাঁ পাশে খানিকটা ছিলে গেছে, যেখানে ফু দিয়ে মুছে দেয়। সাগর একটু হাসে, মেয়েটাকে এখন আর বাচ্চা বাচ্চা লাগছে না। শাড়ি পরে বেশ বড় বড় লাগছে। সামনের কপাল, সামনে কাটা চুলগুলো বড় হয়ে গেছে। চুলগুলো একটু এলোমেলো, হয়তো অনেকদিন পার্লারে যায় না। মেয়েটার যত শখ সব চুলের উপর। সে কখনো পার্লারে মুখ ফেসিয়াল করেনি, এমনিতেই সুন্দর সে। কিন্তু চুলকে কেটে কুটে রং করে একাকার করে ফেলে, যেটা সাগরের ভালো লাগে না। আগেও বলতে চেয়েছে, কিন্তু কি ভাববে বলেনি। গা মোছানো হয়ে গেলে অথই বালতি টেনে পানি ফেলে দিয়ে আসে। এইটুকুতে হাঁপিয়ে গেছে মেয়েটা। সাগর একা একা শার্ট পরার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষে বাধ্য হয়ে অথইয়ের জন্য অপেক্ষা করে। অথই হাত মুখ ধুয়ে আসে, মুখে তার বিন্দু বিন্দু পানি লেগে আছে। সে এসে সাগরের টি শার্ট পরিয়ে দেয়, তারপর চিরুনি এনে আস্তে আস্তে চুলগুলো ঠিকঠাক করে দেয়। সাগর বলে ওঠে, এত এত যত্নশীল কবে হলে? আগে থেকেই ছিলাম, কিন্তু মানুষটা আমার ছিল না। এখন হয়েছে কি? অথই আসে, সাগরের কপালের ব্যান্ডেজের উপর আলতো করে হাত বুলিয়ে বলে, ইয়েস, পার্মানেন্ট। সিরিয়াসলি? অথইয়ের হাসি মুখটা কালো হয়ে যায়। সিরিয়াসলি বলে কি বোঝাতে চাচ্ছে? পার্মানেন্টলি হয়নি? ভালোবাসে না বলে এভাবে বলছে? আমার ভালোবাসা টালোবাসা দরকার নেই। সেসব না হয় তন্নির জন্য থাক। আপনি শুধু আমার নামের শুরুতে আপনার নামটা লিখতে পারলেই হলো, আর কিচ্ছু লাগবে না। সাগর অবাক হয়, মেয়েটা বড্ড বড় বড় কথা বলতে জানে। খিদে পেয়েছে। অথই তাড়াহুড়ো করে খাবারের থালা হাতে নেয়, সুন্দর করে ভাত মেখে সাগরের মুখের সামনে ধরে। চামচ দিলে আমি একাই খেতে পারতাম। অথই মাথা নিচু করে বলে, আমাদের বাড়িতে চামচ নেই। তাহলে কি আছে? অথইয়ের হাত। সাগর মুচকি এসে খাবার মুখে নেয়। অথই বিশ্বজয়ের হাসি হাসে, কিন্তু পর মুহূর্তেই মন খারাপ হয়ে যায়। অথই যে খায়নি সেই দিকে তো খেয়াল দিল না সাগর। একবারও তো জিজ্ঞেস করলো না, অথই তুমি খেয়েছ? আজকে এখানে তন্নি থাকলে ঠিকই জিজ্ঞেস করতো। কয়েক লোকমা খাওয়ার পরে সাগর বলে, আর খেতে পারবো না। এইটুকুতে পেট ভরলো আপনার? এই খাবারটা তুমি শেষ করো। বরের এঁটো খেলে ভালোবাসা বাড়ে। তারপর আমাকে স্যুপ বানিয়ে দাও, শক্ত খাবার গিলতে কষ্ট হচ্ছে। অথই সাথে সাথে খেতে শুরু করে। আরে আরে, বসে খাও। অথই সাগরের পাশে বসে, তারপর খেতে থাকে। সাগর বাঁ হাত দিয়ে অথইকে পানি ভরে দেয় গ্লাসে, কারণ তার মনে হচ্ছিল এখনই গলায় আটকাবে খাবার। হলেও তাই। অথই কেসে ওঠে। সাগর পানি এগিয়ে দেয়। আস্তে খাও, ইডিয়েট। অথই ঢকঢক করে পানি খেয়ে নেয়। সাগর অথইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। পানি খেয়ে অথই শান্ত হয়, গ্লাস নামিয়ে সাগরের দিকে তাকায়। আমাকে এরকমই কেয়ার করবেন? আর একটু বেশি বেশি কেমন? আমি আপনার বউ। সাগর ভুরু কুঁচকে তাকায়। এভাবে তাকাবেন না, আমি আপনার বউ। যাও স্যুপ বানিয়ে আনো, খেয়ে ওষুধ খেতে হবে। যাচ্ছি। আমি আপনার বউ। বলে অথই চলে যায়। সাগর হেসে বলে, পাগল মেয়ে। তখনই মনে পড়ে তন্নির কথা। তন্নি খেয়েছে, সে কি করছে এখন? অথইয়ের সামনে আর তন্নির নামটা উচ্চারণ করা যাবে না, মেয়েটা কষ্ট পায়।
মেয়েটাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। সে যে খুব ভালোবাসে সাগরকে। অর্ণব তন্বীর পাশে গিয়ে বসে। তন্বী গাল ফুলিয়ে আছে। অর্ণবের কথা শেষ হওয়ার আগেই তন্বী অর্ণবের কলার টেনে ধরে। আমি তন্বীর মাম্মা। তন্বী বলবে, মুখ সেলাই করে দেবো। অর্ণব বাঁকা হাসে। তন্বীর কোমর জড়িয়ে ধরে। বাহ, খুব সাহস বেড়ে গেছে দেখছি। বাড়বে না? বাড়বে কেন? বলুন তো কি হয়েছে? মেয়ে হয়েছে। দেখ। তন্বী অর্ণবের থেকে সরে যায়। অর্ণব টান টান হয়ে শুয়ে পড়ে। যাও আরতি রুমে। তন্বী আরো শক্ত হয়ে বসে বলে, যাবো না। সিরিয়াসলি? ইয়েস। তখন আশা বেগম আসে অর্ণবের রুমে। সে সে অর্ণবের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, খেয়ে যা আব্বা। অর্ণব লাফ দিয়ে উঠে বসে বলে, তোমার আম্মাকে খেতে বলবে না? আশা তন্বীর দিকে আর চোখে তাকায় এক পলক। এসো, খেয়ে বাসায় যাও। তোমার মা চিন্তা করবে। মাম্মা শোনো না। বলতে বলতে উঠে মায়ের কাছে যায়। পিছন থেকে জড়িয়ে ধরে আশা বেগমকে। মাম্মা, তোমার একটা সুইট কিউট নাতনি চায় না? ছোট ছোট হাত পা নেড়ে তোমার সাথে খেলা করবে, ভালো হবে না? তন্বী লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। আশা অর্ণবকে সরিয়ে দেয়। তুই চাইলে ভালোই হতো। অর্ণব হাসে। অনির, মাম্মা যাও, মাম্মার সাথে খেতে যাও। দুজন একসাথে খাবে, আর বাকি কাজ মাম্মার হাতে হাতে করে দেবে। আশা বলে, কোনো কাজ পড়ে নেই। থালা বাসন ধোয়া বাকি আছে, জানি আমি। আশা চলে যায়। তন্বী অর্ণবের দিকে তাকিয়ে আছে। মাম্মা তোমার উপর অসন্তুষ্ট। মাম্মাকে খুশি করো। পারবো না, তন্বী মুখ ঘুরিয়ে বলে। অর্ণব তন্বীর পাশে গিয়ে বসে। পারতে হবে অনির মামা। বউ আর মা দুজনেই হ্যাপি রাখতে চাই আমি। আর চাই তোমার বাবা দেশে আসার আগে আমার মাম্মা আমার মতোই তোমাকে ভালোবাসুক। দেন আরামসে বিয়ে করে আরামসে সংসার করবো। তন্বী ভেংচি কাটে। অর্ণব তন্বীর দুই গালে হাত দেয়। যত্ন করে তন্বীর কপালে চুমু খায়। ভেংচি না মায়াবতী, আমার কথা শোন না। সাগরের সুস্থ হতে সময় লাগে 1 মাস। অথইদের বাড়িতে ছিল 5 দিন, তারপরেই বাড়ি চলে গেছে। অথইকে সাথে আনেনি। সাগরের পড়ালেখা শেষ হলে ধুমধাম করে অনুষ্ঠান করে নিয়ে যাবে বাড়িতে। ততদিন তাদের আলাদা থাকতে হবে। অথইয়ের মানতে কষ্ট হচ্ছিল, কিন্তু সাগর কিছুই বলেনি। 2 মাস হয়ে গেছে তারা আলাদা। সাগর কখনো নিজে থেকে অথইকে কলও করেনি। অথই মাঝে মধ্যে কল করে, তখন সাগর কল কেটে ব্যাক করে। এভাবে এগোচ্ছে জীবন। মাঝে মধ্যে অথইয়ের ভীষণ খারাপ লাগে। একটু তো খোঁজ নিতে পারে, একটু তো কথা বলতে পারে অথইয়ের সাথে। কাল অথইয়ের জন্মদিন। অথইয়ের খুব ইচ্ছে সাগর তাকে সবার আগে উইশ করুক, কিন্তু অথই জানে সাগর করবে না। সে ঠিকমতো খবরটাই নেয় না। সে আবার বার্থডে উইশ করবে? জীবনে সব থেকে বড় ভুলটা মনে হয় অথই করেছে। সম্পর্কে ভালোবাসা না থাকলে সেই সম্পর্ক কেমন একটা সাধারণ লাগে। আগে মনে হতো সাগরের থেকে ভালোবাসা না পেলেও সারাক্ষণ সাথে থাকতে পারলেই হলো, কিন্তু এখন মনে হয় জীবনে ভালোবাসাটাই ইম্পর্টেন্ট, সাথে না থাকলেও চলে। এই ভুল এক জীবনে আর শুধরানো যাবে না। অথই কখনোই ভালো থাকতে পারবে না। জীবনের সুখটা হারিয়ে গেছে। এখন অথই হাসতেও ভুলে গেছে। ডিপ্রেশন, মন খারাপ এসব চারদিক থেকে আঁকড়ে ধরেছে। আর কতটা ছোট হলে একটা মানুষের মন পাওয়া যায়, কতটা অপমানিত হলে একটা মানুষের হৃদয় স্পর্শ করা যায়, কতটা বেহায়াপনা হলে একটা মানুষ একটুখানি ভালোবাসা পাওয়া যায়। অথই ইদানিং আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে সাগরের মনে তার জন্য একটুখানি ভালোবাসার জন্ম নেয়। অথই জানলার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে গোধূলি দেখছিল আর ভাবছিল সাগরের কথা। গতকাল আরতি বলল অথইকে, সবটা তন্বীর জন্য। কি আছে তন্বীর মধ্যে? তন্বী মেলামেশা করছে তাই এখনো বলতে পারছে না। তুই তন্বীকে সাফ সাফ বলে দিবি সাগরের আশেপাশে না যেতে। আর অনেক কিছুই বলেছে। অথই আরতিকে তার পাল্টা জবাব দিয়েছে, আমার তন্বীকে কিছু বলিস না। আমার তন্বী খুব সহজ সরল, তার কোনো দোষ নেই, সে প্রতিবাদ করতে জানে না। আরতি অবাক হয়েছিল। সে নিজেও তন্বীকে খুব ভালোবাসে। কথাগুলো বলছিল শুধুমাত্র অথইয়ের মন দেখতে কি বলে সে, কিন্তু অথই খাঁটি সোনা। অথইয়ের ভালোবাসায় কোনো খাদ নেই। সে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তন্বীকে। তন্বী ভীষণ লাকি, 3টা মানুষ তাকে এতটা ভালোবাসে। অতইয়ের ফোন বেজে ওঠে, জানে তন্বী কল করেছে। অতই ফোনে স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসে। তারপর কল রিসিভ করে। হ্যাঁ জান বলো। সাগর ভাই ঠিক রাত 12টায় তোকে কল করে উইশ করবে। অথই মুচকি হাসে। এই মেয়েটা তার নিঃশ্বাসের শব্দ শুনলেও বলে দিতে পারবে কি হয়েছে। তুই মিলিয়ে নিস অথই, সাগর ভাই তোকে সারপ্রাইজ দিবেই দিবে। আমার মন ঠিক আছে, তোর থেকেও বেশি আমি তোকে চিনি। মন খারাপ করিস না অথই, ধৈর্যের ফল মিষ্টি হয়। কি উনি কল করবে? হ্যাঁ। তুই আসবি তো আমাদের বাড়িতে? তন্বীর হাসি মুখটা চুপসে যায়। দীর্ঘ শ্বাস ফেলে সে। না, কেক কাটবো না আমি। কেন অথই? তোকে ছাড়া আমি কখনোই কেক কাটতে পারবো না বলেই অথই কল কেটে দেয়। তন্বীর খারাপ লাগে, কিন্তু সে কি করবে? সে যে নিরুপায়। তখনই আবার অথইয়ের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে অবাক হয়ে যায় অথই। হাত পা কাঁপতে থাকে। সাগর কল করেছে। অথই কত ভেবেছে সাগর বুঝি এখন কল করবে, কিন্তু করেনি। বিয়ের পর এই প্রথমবার কল করলো। অথইয়ের গলা শুকিয়ে যাচ্ছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে। কেমন আছো অথই? অথইয়ের হার্টবিট বাড়ানোর জন্য এইটুকুই ছিল যথেষ্ট। সাগর তার খোঁজ নিচ্ছে। শুকনো ঢোক গিলে অথই বলে, ভালো আছি। আপনি?
এখন আর কল করো না যে। আপনি বিরক্ত হন কি না এটা ভেবে। সাগর হাসে। সেই হাসির শব্দ অথৈর কান পর্যন্ত পৌঁছায়। মানুষ সৌন্দর্যের কথা বলে অথৈর সাগরের ভয়েস শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সাগর আবার বলে ওঠে, আমি তোমার কলের অপেক্ষায় থাকি। খুশিতে অথৈর চোখ দুটো চিকচিক করে ওঠে। সে একটু জোরেই বলে ওঠে, সত্যি? সাগর জবাব দেয়, না। অথৈ বলে ওঠে, কাল আমার বার্থডে, আপনি আমাকে সবার আগে উইশ করবেন প্লিজ। কাল তোমার বার্থডে? হ্যাঁ, করবেন তো, তাই নাকি? তাই নাকি আবার কি করবেন বলেন। দেখা যাক, পড়তে বসো। বলেই সাগর কল কেটে দেয়। অথই ফোনটা বুকে জড়িয়ে মুচকি হাসে। অফিস থেকে ক্লান্ত শরীরে বাড়িতে ফেরে অর্ণব। ঘেমে নিয়ে একাকার। গাড়িতে এসি আছে, কিন্তু গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হওয়াতে বাসে করে বাসায় ফিরতে হয়েছে তাকে। অথইয়ের জন্য 2 হাত ভর্তি গিফট এনেছে। 2 মাস হবে তার অফিসে জয়েনের। নিজে পরিশ্রম করার পর থেকে তার চঞ্চলতা কমে গেছে। এত খাটনি, সারা জীবন বাবা এত কষ্ট করেছে। তন্বীর সাথে শেষ দেখা হয়েছিল অথইয়ের বিয়ের দিন। তারপর থেকে আর দেখা করা হয়নি, কোথাও কথাও হয়নি তেমন। সারাদিনের এত খাটনির পর আর এনার্জি থাকে না কথা বলার। তবুও দিন কয়েকবার কল করে কেমন আছো, কি করছো খবর নিতে ভোলে না। আশা ছেলের জন্য লেবুর শরবত নিয়ে আসে। অর্ণব ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিলেন। মাকে দেখে উঠে বসে। আশা চুপচাপ শরবত হাতে দিয়ে চলে যায়। ইদানিং আশা অর্ণবের সাথে ভালো করে কথা বলে না। অর্ণবও বেশি বিরক্ত করে না। আশা চলে যেতেই তন্বী কল করে। অর্ণব মুচকি হেসে কল রিসিভ করে। তন্বী বলে ওঠে, আমি কলেজের রাস্তায় অপেক্ষা করছি, চলে আসুন। বলেই কল কেটে দেয়। অর্ণব ভীষণ খিদে পেয়েছে। লাঞ্চ করা হয়নি, ভেবেছিল বাসায় ফিরে খাবে। মহারানীর জরুরি তলব যেতেই হবে। এক চুমুকে শরবত শেষ করে যেমন ছিল তেমন ভেবে আবার ছুটে তন্বীর কাছে। গাড়ি নষ্ট থাকায় রিক্সা নিয়ে চলে যায়। আজকের গরমটা অনেকটা বেশি। গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। তন্বী দাঁড়িয়েছিল। আজকে মেয়েটা শাড়ি পরেছে, সেই শাড়িটা যেটা অর্ণব তাকে কিনে দিয়েছিল, এবং সেই শাড়িতে দেখে প্রেমে পড়েছিল। কিন্তু তন্বীর মুখটা ফ্যাকাশে। কি হয়েছে তার? কেউ কি কিছু বলেছে? এসব ভাবতে ভাবতে রিক্সা থেকে নামতে যায় অর্ণব। আর তখনই রিক্সা থেকে নামতে গিয়ে হোঁচট খায় অর্ণব। একদম বুক কেঁপে ওঠে তার। পড়তে গিয়ে বেঁচে যায়। রিক্সা মামা পেছনে তাকিয়ে বলে, দেইখা নামেন। অর্ণব ওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর টাকা দিয়ে তন্বীর দিকে এগিয়ে যায়। তন্বী বসেছিল অর্ণবের দিকে দাঁড়িয়ে যায়। অর্ণবের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। মনটা শান্ত হয়ে যায়। এই মেয়েটা তার ভালো থাকার মেডিসিন। তন্বী এগিয়ে এসে অর্ণবের মুখোমুখি দাঁড়ায়। গোড়ালি উঁচু করে আঁচল দিয়ে অর্ণবের মুখটা ঘাম মুছিয়ে দেয়। কেমন আছেন? অর্ণব তন্বীর 2 গালে হাত দিয়ে মুখটা ভালো করে দিয়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আমিও ভালো, আসুন বসি। অর্ণবের হাত ধরে গাছের জড়ের উপর বসে। আর্জেন্ট আসতে বললে যে? অনেকদিন দেখা হয় না, আজকে খুব করে দেখতে ইচ্ছে হলো। অর্ণব তন্বীর মাথাটা নিজের কাঁধে রাখে। এটা সে সবসময়ই করে। তন্বীরও অর্ণবের কাঁধে মাথা রাখতে খুব ভালো লাগে। এখানেই সুখ খুঁজে পায়। আমার অনির মাম্মা তো শুধুমাত্র দেখার জন্য কখনোই আমাকে ডাকবে না। তন্বী মুচকি হাসে। একটু বেশি বুঝে মানুষটা থাকে। বাবা আসে 4 তারিখ। অর্ণব চমকে ওঠে। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে অন্যের দিকে। সিরিয়াসলি? তন্বী মুচকি হেসে বলে, এত দ্রুত চলে আসবে ভাবতেই পারিনি। যাক, ফাইনালি পার্মানেন্টলি পেতে যাচ্ছি তোমায়। দুজনের চোখে মুখে খুশির ঝলক। প্রিয় মানুষটাকে চিরতরে পাওয়ার আনন্দে দুজনে হাতধরা। অপেক্ষার প্রহর যে ভয়ঙ্কর খারাপ। ভালোবাসার পূর্ণতা পাওয়ার আনন্দ অন্যরকম। প্রিয় মানুষ সারা জীবন পাশে থাকবে, এর থেকে সুখের আর কিছু হতেই পারে না। রাত 11টা বাজে। অথই ঘুমিয়ে পড়বে কিনা ভাবছে। বেশ খানিকক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করছে। সাগর অনলাইনে। তার নামের পাশে সবুজ বাতি জ্বলছে, কিন্তু অথৈকে একটা মেসেজ দিচ্ছে না। 10টার দিকে একটা পিক আপলোড করেছে, সেখানে কতজন কত রকম কমেন্ট করেছে। তাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছে, অথচ অথৈকে একটা মেসেজ দেওয়ার সময় নেই তার। তাচ্ছিল্য হাসে অথৈ। ফোন বালিশের পাশে রেখে চোখ বন্ধ করে ফেলে। বাবা মা ভাই বোন সবাইকে পই পই করে বলে দিয়েছে তাকে উইশ না করতে। দরজাটাও লক করে রেখেছে। সাগরকে নিয়ে ভাবতে ভাবতে চোখ লেগে যায় অথৈয়ের। ঘুমের পাশে ফোনের শব্দে খানিকটা বিরক্ত হয় অথৈ। এত রাতে আবার কে? কিন্তু ফোনের স্ক্রিনে তাকাতেই ঘুম আর বিরক্ত ছুটে যায়। সাগর কল করেছে। তাড়াহুড়ো করে কল রিসিভ করে অথৈ, হ্যাপি বার্থডে অথৈ। খুশিতে অথৈয়ের চোখে পানি চলে আসে। তার সাগর তাকে উইশ করেছে। ফোনের দিকে তাকিয়ে দেখে ঠিক ঠিক 12টা বাজে। সবার আগে সাগর উইশ করলো। অথৈয়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে সাগর আবারও বলে ওঠে, অথৈ শুনছো? অথৈ চোখে পানি মুছে ঠোঁটের কোণে হাসিয়ে ফুটিয়ে বলে, থ্যাংক ইউ। খুশি হওনি? অথৈ নাক টেনে বলে, আপনি আমার সাথে একটু কথা বললেই আমি খুশি হয়ে যাই। আর তো আমার জন্মদিনে সবার আগে শুভেচ্ছা জানালেন, খুব খুশি আমি। সর্দি হয়েছে? না না, তাহলে নাক টানছো? অথৈ কি জবাব দিবে বুঝতে পারছে না। চোখে পানি চলে এসেছিল। এটা বলবে? কি ভাববে সাগর? না বলেই যাবে না। হ্যাঁ, ঠান্ডা লেগেছে। সাগর শব্দে হেসে ওঠে। অথৈ সেই হাসির শব্দ কান পেতে শুনতে থাকে। এত বেশি কেন ভালো লাগে? কাল কলেজ আসবা? হ্যাঁ যাবো। কয়টায়? 12টায়। আমার ট্রিট দেবে কাল? ঠিক আছে, দেবো। ওকে, সময় পেলে কালকে তোমার থেকে ট্রিট নেব। এখন ঘুমিয়ে পড়ো, গুড নাইট। সাগর কল কেটে দেয়। অথৈ ফোনটা বুকে জড়িয়ে হেসে ফেলে।
এত সুখ কপালে লেখা ছিল, এত খুশি জীবনে কখনো হয়নি অথই। ঘুম কি আর অথইয়ের হবে? সে তো তার সাগরের কথা ভাবতে থাকে, কল্পনা করতে থাকবে কাল কি হবে, ভাবতে থাকবে কোন জামাটা পরে যাবে, সাগরের সাথে কিভাবে কথা বলবে, একটা কাপল পিক তোলার আবদার করবে কি, সাগরকে কিছু গিফট দেবে অথইকে, ভালো করে দুটো কথা বলবে। তখন আবারও ফোন বেজে ওঠে অথইয়ের। তন্নি কল করেছে। অথই মুচকি এসে তন্নির কল রিসিভ করে বেশ খানিকক্ষণ কথা বলে দুজন তারপর ঘুমোতে যাবে। তখনই দরজায় কড়া নাড়ে। অথই জানে তার ভাই বোন এসেছে, তাকে কেক কাটাবে। অথই গলায় ওড়না পেঁচিয়ে লাইট জ্বালিয়ে দরজা খুলে দেয়। আরতি, অর্ণব, আশা আর আনোয়ার চারজন একসাথে হ্যাপি বার্থডে বলে ওঠে। জড়িয়ে ধরে অথইকে। আনোয়ারের হাতে চকলেট কেক, অথইয়ের প্রিয়। অথই বলেই দিছে সে কেক কাটবে না, তাই অর্ণব কেক খানিকটা তুলে অথইয়ের মুখের সামনে ধরে বলে, কেক কাটবি না? ঠিক, ইটস ওকে, খেতে তো পারলি, খেতে তো প্রবলেম নেই। অথই মুচকি খেয়ে নেয়। আশা বেগমের আচরণে ইদানিং কেমন অদ্ভুত লাগে। সে ছেলে মেয়েদের সাথে ভালো করে কথা বলে না, আনোয়ারের সাথে তেমন কথা বলে না, ঠিকঠাকভাবে কোনো কাজ করে না, সারাক্ষণ কিছু একটা ভাবতে থাকে। কারো সাথে সেই ভাবনাটা শেয়ারও করে না। রান্না করছিল আশা বেগম, তখন তার ফোন বেজে ওঠে। চমকে ওঠেন তিনি। অর্ণব ডাইনিং টেবিলে বসে মায়ের হাবভাব বুঝতেছিল, এমন কেন করছে। ফোনটা হাতে নিতেই কেমন মুখটা চুপসে যায় আশা বেগমের। অর্ণব কিছু একটা আন্দাজ করে বাঁকা হাসে। অথই গোলাপি একটা থ্রি পিস পরে আছে, খুব বেশি সাজুগুজু করেনি, কারণ সকালবেলায় তার মনটা ভেঙে যায়, কারণ সাগর অনলাইনে নেই। সে কি আসবে না? আজকে অথইয়ের ক্লাস নেই, শুধুমাত্র সাগরের জন্যই যাবে। নেই কালকে নেই বললে কখনোই সাগর আসতে চাইতো না। অথই কলেজের মাঠে বসে আছে, কোথাও যাওয়ার নেই। আজকে তার তন্নিকে বলেনি, ভেবেছিল সাগরের সাথে আলাদা সময় কাটাবে, সেখানে তন্নিকে রাখবে না, কিন্তু এখন বুঝতে পারছে ভুল করছে, কারণ সাগর তার কোনো খোঁজই নিচ্ছে না। নিশ্চয়ই তার সময় নেই, সে আসবে না। অথইয়ের চোখে পানি চলে আসে। দুপুর গড়িয়ে গেছে, ঘড়ির কাঁটায় 4টা ছুঁই ছুঁই। আর কত অপেক্ষা করবে? সেই 1টা থেকে এখানে এভাবে বসে আছে অথই। দুপুরের কড়া রোদ তার উপর দিয়ে বয়ে গেছে। আজকে কলেজ বন্ধ থাকায় কেউ নেই কলেজে। এই দিনের রাস্তায় মানুষ জন দেখা যাচ্ছে না। অথই উঠে দাঁড়ায়, মাথাটা ঘুরে যায়। 2 হাতে মাথা চেপে চোখ বন্ধ করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। সকালে কিছু খায়নি, এখন বিকাল প্রায়। পেটে কিছু না থাকতে মাথাটা ঘুরে গেছে। খানিকটা স্বাভাবিক হওয়ার পর ব্যাগটা চেপে ধরে হাঁটতে শুরু করে। তখনই ফোন বেজে ওঠে অতএর। ভেবেছিল তন্নি কল দিয়েছে, কিন্তু ব্যাগ থেকে ফোন বের করে দেখে সাগর কল দিয়েছে। বরাবরের মতোই হাসি ফুটে ওঠে অথইয়ের ঠোঁটে। ফোঁস করে শ্বাস টেনে কল রিসিভ করতে যায়, তখনই কল কেটে যায়। মিসড কল কেন দিল বুঝতে পারছি না। অথই ফোনে কি টাকা নেই? অথই কি কল ব্যাক করবে? অথই সাগরের নাম্বারে ডায়াল করতে যাবে, তখনই মেসেজ আসে। তাতে লেখা ছিল, মেইন রোডে আসো। অথই বড় বড় পা ফেলে হাঁটতে থাকে। মেইন রোডে পা ফেলতেই দেখতে পায় সাগর বাইকে বসে আছে, মাথায় তার কালো হেলমেট। অথইয়ের ঠোঁটের কোণে এবার হাসি ফুটে। সে এগিয়ে যায়, সাগরের পাশে গিয়ে দাঁড়ায়। সাগর একটা কুলফি আইসক্রিম অথইয়ের দিকে বাড়িয়ে দেয়। নাও, এটা তোমার, খাও, অপেক্ষা করলাম এতক্ষণ। অথই মুখ ঘুরিয়ে নেয়। আমি এটা খাবো না। সাগর মজা করে বলে, এ বাবা, কেন খাবে না? যে গরম পড়েছে, খেয়ে নাও। অথই তাকায় না পর্যন্ত। সাগর আইসক্রিম তার বন্ধুর হাতে দিয়ে দেয়, তারপর হেলমেট খুলে চুল ঠিক করে তাকায় অথইয়ের দিকে। বাইকের সামনে থাকা একটা শপিং ব্যাগ দিয়ে কিছু ফুল বের করে তা অথইয়ের সামনে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। অথই খুশি হয়ে আত্মহারা হয়ে ফুলটা নিয়ে নেয়। আমার জন্য এনেছেন? না, অন্য একটা মেয়ের জন্য এনেছিলাম, কিন্তু দেখা হয়ে গেল তোমার সাথে, তাই তোমাকে দিলাম। অথই ভ্যাংসি কাটে। সাগর অথইয়ের দিকে তাকিয়ে বলে, তুমি খুশি তো অথই? আপনি আমার সাথে 2 মিনিট কথা বললেই আমি খুশি হয়ে যাই। সাগর অথইয়ের গাল টেনে দেয়। বাসায় যাবে নাকি আমার সাথে ঘুরবে? অথই মাথা নিচু করে ফেলে। ভারী লজ্জা লাগছে তার। কি বলবে সে? কিভাবে বলবে আপনার সাথে ঘুরতে চাচ্ছি? সাগরের বন্ধু দীপু বলে, ও তোর সাথে ঘুরতে চাচ্ছে, যা ওকে নিয়ে। এই কথাতে আরো লজ্জা পেয়ে যায় অথই। সাগর হেসে ফেলে। তাই নাকি অথই? অথই পিছনে ঘুরে ফেলে। সাগর শব্দ করে হেসে ফেলে। দীপু, তাহলে বন্ধু যা তুই আজকে, কালকে কাজে যাবনি? দীপু চলে যায়। সাগর মাথায় হেলমেট পরে নেয়। ওঠো। অথই সাগরের কাঁধে হাত রেখে উঠে বসে। আজকে তার খুশির দিন। আজকে সে ভীষণ খুশি। এতটা খুশি লেখা ছিল তার কপালে, এতটাও সুখ ছিল। একটা কাপাল পিক তুলবেন আমার সাথে, কভার দিতাম। অথই রিনরিনিয়ে বলে। ভেবেছিল সাগর শুনতে পায়নি, কিন্তু সাগর শুনে ফেলে। ঠিক আছে। অবাকের উপর অবাক হয়ে যায় অথই। মানুষটা এত ভালো হয়ে গেছে, এরকম বার্থডে প্রতিদিন হলে মন্দ হতো না। অফিস শেষে অফিসের ব্যাগ কাঁধে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সাগর। বাবার জন্য দাঁড়িয়ে আছে সে। অনেকদিন বাবার সাথে আড্ডা দেওয়া হয়নি, দুষ্টামি করা হয়নি। সারাদিনের ক্লান্তি শেষে বাবার সাথে মাথা রেখে বাসায় যাওয়া হয়নি। কথা বলার এনার্জি থাকে না। আনোয়ারের ছেলের মুখের দিকে তাকিয়ে হতাশ হয়ে যায় মাঝে মধ্যে। বাবা, তোমাকে আর অফিস আসতে হবে না। কিন্তু অর্ণব শোনে না। সে কাজ করবেই। আনোয়ার আজকে হিসেব শেষ করে বেরোবে বলে দেরি হচ্ছে। অর্ণব অফিসের সামনে বড় গাছটার নিচে বসে। বিকেলের ফুরফুরে হাওয়া বইছে, অর্ণবের ঘামে ভেজা শার্টটা লুকিয়ে দিচ্ছে। শরীর শান্ত হয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। হঠাৎ অর্ণবের সামনে এসে দাঁড়িয়ে নিধি।
অর্ণব নিধির মুখের দিকে তাকায়। জানা আছে অর্ণবের এখনই জিজ্ঞেস করবে বিয়ে কবে করবে। নিধি কিছু বলার আগে অর্ণব বলে ওঠে, তোমার বয়ফ্রেন্ডের সাথে যে তোমার ভিডিও ভাইরাল হয়েছিল সেটা আমি অ্যান্ড তোমার পাপ্পা দুজনকেই দেখে ফেলেছি। নিধি জানতো অর্ণব এটা বলবে। নিধি অর্ণবের পাশে এসে বলে, দোষটা কি তোমার নয় অর্ণব? আমাদের একটা সুন্দর রিলেশন ছিল, আমরা বিয়ে করব ভাবছিলাম, তখন তুমি ওই গাইয়া ভূত ন্যাকাবোকা তন্নিকে দেখে আমাকে ভুলে গেলে, নিজের মতামত পাল্টে ফেললে, আমায় ঠকালে। তুমি চরিত্রহীন অর্ণব। অর্ণব মুচকি হেসে বলে, আমি চরিত্রহীন? সাগর প্রেমিক পুরুষ আমার মায়াবতী ন্যাকাবোকা আর গাইয়া অতই সাহসী, আর তুমি ভালো মানুষ। এটাই তো জীবনে নিধি সবাই যদি একই রকম হতো তাহলে মায়াবতী আর নিধির মধ্যে পার্থক্য বুঝবো কি করে? নিধি দাঁতে দাঁত চেপে তাকায় অর্ণবের দিকে। নিধি, তুমি আমাকে অপশন হিসেবে রেখেছিলে। আমি যখন তোমায় নিয়ে ভেবে গেছি তখন তুমি আমাকে নিয়ে ভেবেছো? তোমার জন্য শাড়ি কিনে আমার বোনকে সাথে নিয়ে তোমার সাথে দেখা পর্যন্ত করতে গিয়েছিলাম আমি, কিন্তু রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে সবার গার্লফ্রেন্ডের পিক দিচ্ছিল, তখন দেখলাম শিহাবের গার্লফ্রেন্ড তুমি। ভীষণ খারাপ লেগেছিল আমার। আমার মতো একটা ছেলেকে কেউ অপশন হিসেবে রাখতে পারে, এটা জাস্ট ভাবতে পারিনি। নিধি কথা বলার ভাষা খুঁজে পায় না। সে একসাথে অনেকগুলো রিলেশন কন্টিনিউ করতো, তখন অর্ণবের বন্ধুর সাথে রিলেশনশিপে গিয়েছে এটা সে জানতো না। শিহাব নিধিকে ছেড়েছে আরও অনেক আগে, এবং শিহাব এখনও বিয়েও করে নিয়েছে। শিহাব ছেড়ে দেওয়ার পরে নিধি অর্ণবকে শক্ত করে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, কিন্তু ততদিনে সব হাতের বাইরে চলে গেছে। জীবনে সুখী থাকতে বেশি কিছু লাগে না, একজন ভালোবাসার মানুষ হলেই হয়। কিন্তু তুমি সেই মানুষটা ছিলে না আমার জন্য। ভালো হয়ে যাও নিধি, বড় হয়েছো, বুঝতে শিখেছো দু নৌকায় পা দিয়ে চলা যায় না। একজনকে সময় দাও, একজনকে নিয়ে থাকো, সুখী হবে তুমি। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে। কখনো কোনো দরকার হলে আমায় দেখো, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাকে সাহায্য করার। আফটার অল একটা সময় আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। বলে অর্ণব উঠে যায়। কথাগুলো সে কখনোই বলতে চায়নি নিধিকে, কিন্তু না বলে উপায় ছিল না। নিধি নামের মেয়েটার জন্য অর্ণব নামের ছেলেটার মনের কোথাও একটুখানি খারাপ লাগা কাজ করে। আল্লাহ মেয়েটার হেদায়েত দান করুক, তাকে ভালো রাখুক, একটু ভালো মানুষ করে দিক, এটাই চায় অর্ণব। প্রিয় মানুষের থেকে পাওয়া সময় কিছুক্ষণ সময় জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আজকে অথৈ পেয়েছে সেই সময়। নতুন করে চিনেছে সাগরকে, মানুষটার কেয়ার দেখেছে, হাসি দেখেছে, খুব কাছ থেকে অনুভব করেছে তাকে। এত চকলেট কিনে দিয়েছে সাগর তাকে। দুজন একসাথে অনেক ছবি তুলেছে, ফুচকা খেয়েছে অথৈকে, আর সর্বশেষ অথৈকে বাড়ির সামনে রেখে গেছে। অথৈ ভীষণ খুশি। এরকম জন্মদিন যেন বারবার ফিরে আসে। সে সাগরের সাথে বারবার জন্মদিন পালন করতে চায়, সাগরের সাথে ঘুরতে চায়। সাগর তার অনেক সাধনার ফসল, অনেক ধৈর্যের বিনিময়ে পেয়েছে তাকে। শখের পুরুষ তার। এই শখের পুরুষটাকে জীবন দিয়ে আগলে রাখবে অথৈ। তন্নি ইদানিং তার মধ্যে অদ্ভুত এক লক্ষণ অনুভব করেছে। মাথার মাঝখানে একটুখানি ব্যথা করছে, খুব বেশি না, সহ্য করার মতো। সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে হয়, মুখে রুচি চলে গেছে, খেতেই ইচ্ছে করে না, একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠে, বা একটু হাঁটলেই অস্থির লাগে। আগে তো এমন ছিল না। একা হাতে কত কাজ করছে তন্নি, সারাদিন না খেয়ে থেকেছে, তখন তো এরকম হয়নি। তাহলে ইদানিং এমন হচ্ছে কেন? সন্ধ্যার আজান দিয়েছে কিন্তু তন্নির উঠে বসতে ইচ্ছে হচ্ছে না। বাবা আসতে আর খুব বেশি দিন নেই। ইতি বেগমের বাড়ি ঘর গোছাচ্ছেন, তাদের দুঃখের দিন শেষ। তারেক যে অফিসে কাজ করতো, সেই অফিসে বাংলাদেশের বড় একটা কোম্পানির বস গিয়েছিল তন্নির বাবার অফিসে। সেখানে তার কাজ দেখে মুগ্ধ হয়েছে সে, এবং তারেকে বাংলাদেশের এটা জানতে পেরে ভীষণ খুশি হয়েছিল। আর তাকে তার কোম্পানিতে কাজ করার অফার দেয়। ছেলে মেয়ে ছাড়া থাকতে তারেকের ভীষণ কষ্ট হচ্ছিল, তাই এরকম অফার পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তন্নিকে এভাবে শুয়ে থাকতে দেখে ইতি বেগম বিরক্ত হয়। ইদানিং কাজচোর হয়ে যাচ্ছে সে। বাবা বাড়ি আসার কথা শুনেছে, আর সাপের ৫ পা দেখে নিয়েছে। সারাদিন কাজ করতে করতে অস্থির ইতি, ভীষণ রেগেও আজ আসে সে। তারপরও তার ভাই তাকে কল করে বলেছে তারেক বাড়ি ফিরলে সমস্ত কিছু তন্নির নামে লিখে দিতে। তামিমকে কিছুই দেবে না। তন্নিকে খুন করতে ইচ্ছে করছে তার। এই তন্নির জন্য তার ছেলেটা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, মায়ের থেকে মরে গেলে শান্তি থাকতে বাধ্য ইতি বেগম, কিন্তু মরল না। ইতি বেগমের সংসারটা নষ্ট করার জন্য এই মেয়ে বেঁচে আছে, এটাই ধারণা দিয়েছে তার ভাই তাকে। ইতি বেগমের হাতে ঝাড়ু ছিল, সে ঝাড়ু দিয়ে বাড়ি দেয় তন্নির পিঠে। তন্নি ব্যথা পেয়ে লাফিয়ে বসে পড়ে। আরও একটা বাড়ি দিয়ে তন্নির বাঁ পাশের হাত। তন্নির চোখে পানি চলে আসে। তৃতীয় বাড়ি দেওয়ার আগে তন্নি ঝাড়ু ধরে ফেলে। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, মা মারছো কেন আমায়? ইতির রাগ বেড়ে যায়। সে তন্নির চুলের মুঠি ধরে ধরে দাঁত চেপে চেপে বলে, তোর বাপ বাড়ি আসছে, তোর সাপের ৫ পা দেখে নিয়েছিস, কাজ করতে ভুলে গেছিস তাই না? তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আমি? তন্নি মাথায় ব্যথা পেয়েছে, মায়ের হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করতে থাকে। মা ছাড়ো প্লিজ, আমি সব কাজ করে দিচ্ছি। ইতি চুল ছেড়ে দেয়, সাথে সাথে একটা চড় বসিয়ে দেয় তন্নির গালে। ব্যথায় গাল দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। তুই মরলে বাঁচি আমি। তন্নির দিকে কটকট করে চোখে তাকিয়ে চলে যায়। তন্নি চোখের পানি মুছে নেয়, আবারও চোখে পানিতে টলমল করে ওঠে। মাথা ঝিমঝিম করছে। জীবনটা এত কঠিন কেন? মানুষের ভালোবাসার এত দাম। এই মায়ের জন্য তন্নি জীবনও দিতে পারবে, কিন্তু মা,
একটু ভালো করে বললেই তন্নি সব কাজ করে দিত। তন্নিকে এতটাই অপছন্দ করে মরে গেলে বোধহয় একটু শান্তি পেত। চোখ মুছে তন্নি রান্নাঘরে যায়। রাতের রান্না হয়নি এখনো। অর্ণব বাসায় ফিরে অনেকবার কল করে তন্নিকে, কিন্তু ফোন কোনো রেসপন্স পায় না। ভীষণ চিন্তায় পড়ে যায় অর্ণব। মেয়েটা তো কল ধরতে এত দেরি করে না, তাহলে আজকে কি হলো? তার কোথায় গেল? আশা বেগম অর্ণবের জন্য খাবার নিয়ে অর্ণবের রুমে আসে। আজকে তার মন ভালো নেই। ছেলেকে সে খাইয়ে দেবে, কতদিন খাইয়ে দেওয়া হয় না। ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। তার লম্বা চওড়া সুদর্শন ছেলেটা ইদানিং মিয়ে যাচ্ছে। তার গোলগাল ফর্সা মুখখানা খানিকটা কালো হয়ে গেছে। খুব বেশি কষ্ট হচ্ছে কি অর্ণবের? তার আদরের বাচ্চার কাল থেকে স্বামীকে বারণ করে দিয়ে ছেলেকে অফিসে যেতে। আল্লাহ অনেক দিয়েছে, তার একটা রাজপুত্র বসে বসে খেলে এত ধন সম্পদ ফুরাবে? আশা অর্ণবের পাশে গিয়ে বসে। অর্ণব মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আশা বেগম ছেলের মাথায় হাত বুলোতে থাকে। আব্বা, কাল থেকে তোকে অফিসে যেতে হবে না। আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছে। তুই তোর জীবনটা রাজার হালে পার করতে পারবি। অর্ণব মায়ের হাতে চুমু খায়। মামা, আমার ছেলে মেয়ে, পাপা আমাদের জন্য এতটা করেছে, আমার তো উচিত আমার বেবিদের জন্য কিছু করে রাখা। আশা ছেলের কথায় মুগ্ধ হয়, কিন্তু মানতে কষ্ট হয়। তার আদরের রাজকুমার কষ্ট করবে। অর্ণব উঠে বসে। খাইয়ে দাও জলদি, তোমার বৌমাকে দেখতে যাব। আশা কিছু বলে না, চুপচাপ ভাত মেখে তুলে ধরে ছেলের মুখের সামনে। রাত 8টার দিকে অর্ণব তন্বীর বাড়ির সামনে পৌঁছায়। অনেকদিন পর আসলো এদিকে। মনে হচ্ছে রাস্তাঘাট কেমন পাল্টে গিয়েছে। সত্যিই পাল্টে গেছে। গাছপালা কেটে ফেলা হয়েছে, রাস্তার কাজ চলছে, তাই অচেনা অচেনা লাগছে। তামিমকে দেখতে পায় দোকানের সামনে দাঁড়িয়ে। ওদের বাড়ির পাশেই দোকান। অর্ণব তামিমের কাছে যায়। অর্ণবকে দেখেই তামিম বলে ওঠে, আমার নাম তামিম, শালাবাবু না। অর্ণব হেসে ফেলে, কোলে তুলে নেয় তামিমকে। তুমি আমার শালাবাবু? না না, আমি শালাবাবু হব না। আপি বলেছে শালা মানুষ বকা দিয়ে বলে, ও তোমার আপি বলদ। সে এসবের কিছু বোঝে না। আমার আপি ঠিক, তুমি ভুল। আমাকে শালাবাবু ডাকলে আমি পুলিশকে বলে দেবো। এটাও বলবো তুমি আমার কিডন্যাপ করতে চেয়েছো। অর্ণব বড় বড় চোখ করে তাকায় তামিমের দিকে। এই পিচ্চি বলে কি? এরই মধ্যে দরজার সামনে পৌঁছে যায়। তাই আর কথা বাড়ায় না। অর্ণব তামিমকে কোলে থেকে নামিয়ে দেয়। ইতি বেগম বসে বসে শাক কাটছে। অর্ণব একগাল হেসে বলে, শাশুড়ি মা ভালো আছেন? ইতি বেগম গম্ভীর চোখে তাকায় অর্ণবের দিকে। তারপর কটকট গলায় বলে, আমি কারো শাশুড়ি না, এই নামে ডাকবে না আমায়, ঠিক আছে? তারেক মিয়ার বউ ইতি বেগম। আমার বউ কোথায়? ইতি কটকট চোখে তাকায়। কেমন বেয়াদব এই ছেলে, বেয়াদব ছেলে। যেমন শাশুড়ি তেমনই তো জামাই হবে, তাই না? 1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশে মনে হয় চিনি বা মধু উৎপন্ন হতো না, তাই আমার শাশুড়ির মুখে তার মা মধু দিতে পারেনি। ইতি কটমট চোখে তাকিয়ে দাঁড়ায়। অর্ণব এক দৌড়ে তন্নির রুমে চলে যায়। আড়াল থেকে তন্নির আড়াল থেকে অর্ণব তন্নির মলিন মুখখানা দেখে। এখনো গালে 5 আঙ্গুলের দাগ বসে আছে। চোখ দুটো ফোলা। প্রচণ্ড কান্না করার ফলে হয়েছে এমনটা। লম্বা চুলগুলো এলোমেলো। বই সামনে নিয়ে বসে আছে। জামাটা ঘামে শরীরের সাথে লেপ্টে আছে। সবাই এসেছে রান্নাঘর থেকে। অর্ণবের মনে পড়ে যায় এই চুলগুলো দেখেই ক্রাশ খেয়েছিল সে, কিন্তু তখন চুলগুলো ছিল পরিপাটি। তন্নির চেহারায় এসেছে অনেকটা পরিবর্তন। গোলগাল মুখখানা কেমন শুকিয়ে গেছে। চোখের নিচে কালি জমে গেছে, যেন অনেকদিন রাতে ঘুমায় না। কিন্তু তন্নি তো রাতে ঘুমায়, তার সাক্ষী অর্ণব নিজে। তাহলে এমনটা কেন দেখাচ্ছে মেয়েটাকে? তন্নি বই বন্ধ করে দরজার দিকে তাকাতেই অর্ণবকে দেখতে পায়। শুষ্ক ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। 2 হাতে চুলগুলো খোঁপা করে এগিয়ে যায় অর্ণবের দিকে। আপনি এসেছেন? আমি সবই ভাবছিলাম কল করব। অর্ণব 2 পা এগিয়ে এসে তন্নির 2 গালে হাত রাখে। তন্নি চোখ নামিয়ে নেয়। ওই ডাইনি বুড়ি মেরেছে তোমায়? তন্নি মলিন হাসে। অর্ণবের হাত দুটো সরিয়ে দেয় গাল থেকে। ওই মুখে মুখে তর্ক করেছিলাম একটু। আমিও না দিন দিন কটা হয়ে যাচ্ছি। মায়ের মুখের উপর কথা বলতে শিখে গেছি। বাদ দেন এইসব। এবার বলুন অথইয়ের কি অবস্থা? সারাদিন আমায় কল করলো না। সাগর ভাইয়াকে পেয়ে আমাকে ভুলে গেল। অর্ণব খাটে বসে। তন্নিও পাশে বসে পড়ে। অথই ভালো আছে, কিন্তু তুমি ভালো নেই মায়াবতী। তন্নির চোখ দুটো চিকচিক করে ওঠে। সে অর্ণবের হাতের উপর হাত রাখে। মানুষ বলে না, আমার এটা চাই ওটা চাই, এটা নেই ওটা নেই। আমার এসব কিছুই চাই না। আমি একটু মানসিক শান্তি চাই। আপনার সাথে জীবনের শেষ নিঃশ্বাস অবধি থাকতে চাই। আমার নিয়ে যাবেন অর্ণব আপনার সাথে। আমি আপনার সব কথা শুনবো। আমার পিছনে আপনার টাকা খরচ করতে হবে না। আমি না হয় টিউশন নেব দুটো, শুধু আপনার সাথে থাকতে চাই। বলতে বলতে কেঁদে ফেলে তন্নি। অর্ণব মাথায় হাত বুলিয়ে দেয়। আর কয়দিন অপেক্ষা করো, ঠিক নিয়ে যাব। তন্নি দীর্ঘ শ্বাস ফেলে। নিজেকে অনুভূতি বোঝাতে পারল না অর্ণবকে। হয়তো তন্নি বোঝাতে ব্যর্থ, আর নয়তো অর্ণব বুঝতে ব্যর্থ। তবে জীবনটা এমন না হলেও পারত। আজকে তন্নির সাথে বেশিক্ষণ সময় কাটাবে না অর্ণব। একটুখানি তন্নিকে বুঝিয়ে ভালোবাসার দুটো কথা বলে চলে যায়। ইতি বেগমকে চোখ রাঙিয়ে গেছে সে। নেক্সট টাইম তন্নির গায়ে হাত তুললে হাত ভেঙে ফেলার হুমকিও দিয়েছে। বয়সে গুরুজন আর তন্নির মা না হলে সত্যি এই মহিলার গায়ে হাত তুলে ফেলতো অর্ণব। মহিলাটার চোখে তন্নির জন্য ভালোবাসা দেখতে পায় অর্ণব, কিন্তু তবুও কেন এত খারাপ ব্যবহার? দিনগুলো কাটছে ব্যস্ততায়। সবাই সবার মতো ব্যস্ত। অথৈ আর সাগরের সম্পর্ক অনেকটা উন্নতি হয়েছে। সাগর কয়েকদিন পর পর কল করে, কিন্তু মেসেঞ্জারে টুকটাক কথা হয় রোজই।
অর্ণব শত ব্যস্ততার মাঝেও একটু একটু কথা বলে তন্নির সাথে। এই মাসেই সে তন্নিকে বাড়িতে তুলবে, তাকে আর রাখবে না ওই বাড়িতে। তাই তার ব্যস্ততা শতগুণ বেড়েছে। তন্নির শরীরটা ইদানিং আরো খারাপ লাগে, কিন্তু কাউকে বলতে পারে না। কাকে বলবে? মা? কে? সে তো বকা দেবে। অর্ণবকে বললে সে চিন্তা করবে, অথইকে বললে সে পাগল হয়ে যাবে। আর রইলো পরে বাবা, সে কাল দেশে আসে, তখনই বলবে। বাবা আসার খুশিতে তন্নি কলেজ যায়নি। অথই তন্নিকে ভীষণ মিস করছে। তাকে ছাড়া সে ক্লাস ঢোকেনি, মাঠের এক কোণে বসে আছে সারা দিন। তন্নির মুখটা দেখতে পারবে না। অথই শপিং করার নাম করে বাবার থেকে 10,000 টাকা এনেছে। এই টাকা দিয়ে সে তন্নিকে ডাক্তার দেখাবে। বেশ কয়েকদিন হলো খেয়াল করেছে তন্নির পরিবর্তন, কিছু একটা হয়েছে তন্নির, এটা ভালো করে বুঝতে পারছে অথই। টাকার জন্য বাড়িতে নিজের অসুখের কথা বলবে না, এটাও জানে অথই। তন্নিকে আজকে ডাক্তারের কাছে নিতে পারবো না বলে অথইয়ের চোখে পানি চলে আসে। ভীষণ কান্না পাচ্ছে তার। তখনই অথইয়ের সামনে বাইক থামায় সাগর। বাইক থেকে নেমে হেলমেট রেখে অথইয়ের পাশে বসে। অথই এতক্ষণ তাকায় সাগরের দিকে। সাগর হেসে অথইয়ের মাথায় টোকা দিয়ে বলে, কি হয়েছে অথই রানীর? মুড অফ যে? অথই দীর্ঘশ্বাস ফেল। তন্নির শরীর ভালো নেই, চোখ মুখ কেমন হলুদ হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ওকে ডাক্তার দেখাবো, কিন্তু ও আসলোই না। বলতে বলতে কেঁদে ফেললে অথই। সাগর অবাক হয়ে মেয়েটাকে দেখে। বন্ধুর জন্য মানুষ এতটা সেনসিটিভ হতে পারে? সাগর হাতের বুড়ো আঙুল দিয়ে অর্ণব অথইয়ের চোখের পানি মুছে দেয়। আরে বাবা, কান্না করছো কেন? বিকেলে তন্নির বাসায় চলে যেও, আর ওকে নিয়ে বেরিয়েও, তখন না হয় করবে না? অথই ভেবে দেখে সত্যি তো তাই। এবার হাসি ফুটে ওঠে অথইয়ের ঠোঁটে। সাগরও হাসে। সত্যি করে একটা কথা বলবে আমায়? আমি কখনোই মিথ্যে বলি না অথই। অথই খানিকটা সময় নিয়ে বলে, তন্নিকে এখনো মিস করেন? সাগর অথইয়ের চোখের চোখ রাখে। আমাদের মিস করার মতো কোনো সম্পর্ক ছিল না অথই, ওয়ান সাইড লাভ ছিল। ভালোবাসতাম। আমি তন্নিকে বিয়ে করবো বলে ভেবে নিয়েছিলাম। একা একাই স্বপ্ন সাজিয়েছিলাম। তুমি কষ্ট পেলেও আমি বলতে বাধ্য যে আমার মনে সারা জীবন তন্নির জন্য এতটা সফট কর্নার থেকেই যাবে। অথই সাগরের হাতের উপর হাত রাখে। তবে তুমিও মস্তিষ্কে জায়গা করে নিয়েছো, সারাক্ষণ জ্বালিয়ে যাচ্ছ। তোমার জ্বালা সহ্য করা যাচ্ছে না, দ্রুত তোমাকে বাড়িতে নিতে হবে। বলতে বলতে সাগর উঠে যায়, বাইকে গিয়ে বসে। অথই ভাবতে থাকে সাগরের কথা। যখন এই কথার মিনিং বুঝতে পারে, লাজু হাসে। নিজে উঠে সাগরের পিছনে বসে, দুই হাত পেট জড়িয়ে পিঠে মাথা ঠেকায়। তারপর রিন রিন করে বলে, আমিও ভাইয়ার মতো আমাদের বেবির নাম ঠিক করতে চাই। তাদের পাপা বলে ডাকতে চাই আমি। ঠিক আছে, আয়রার পাপা বলে ডেকো। অনির বোন আয়রা কিউট না? অথই বড় বড় চোখ করে তাকায় সাগরের দিকে। মনে মনে বেবির নামও ঠিক করে নিয়েছে। ভালোই শেয়ানা হয়ে গেছে। শুধু অথইয়ের সামনে প্রকাশ করে না। খারাপ পুরুষ। একে আর ছাড়াই যাবে না। শক্ত হাতে জাপটে ধরতে হবে, দ্বিগুণ বেশি চালাতে হবে। তন্নি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। মনে মনে ভীষণ চিন্তিত সে। এমন কেন হয়ে যাচ্ছে? চিরুনি ভর্তি চুল উঠে যাচ্ছে। চোখ দুটো কেমন মরা মরা লাগে। নিজেকে দেখেই নিজে অবাক হয় তন্নি। ইতি প্লেটে করে ভাত এনে তন্নির খাটের উপর রাখে। তারপর তন্নির সামনে এসে দাঁড়ায়। কয় মাস চলছে? তন্নি অবাক হয়। কিসের কয় মাস চলছে? বুড়ো কুঁচকে মাকে জিজ্ঞেস করে ফেলে। কিসের কয় মাস চলছে? একদম ন্যাকা সাজবি না। তোর সইল না একটু? শ্বশুরবাড়ি যাওয়ার আগে পেট বাঁধিয়ে বসলি। কালকে তোর বাবা এসে আমাকেই বকবে। সব দোষ আমার ঘাড়েই চাপবে। সে আর বুঝবে না তার মেয়ের কীর্তি। তন্নি বিরক্ত হয়। তুমি যেটা ভাবছো সেটা না। একদম বেশি কথা বলবি না তুই। তুই বেয়াদব। কল করে বল তোকে ডাক্তার দেখাতে। আর হাসপাতাল থেকেই শ্বশুরবাড়ি চলে যাবে। মান সম্মান রাখলি না আমাদের, বলেই সে চলে যায়। তন্নি আবারও আয়নার দিকে তাকায়। এটা কি করে সম্ভব? তাদের মধ্যে তো কিছুই হয়নি। তাহলে অর্ণবকে কি বলবে? অর্ণব কি মনে করবে যদি ভুল বোঝে? তখন কি করবে তন্নি? বিকেলবেলা সাগর চলে আসে অথইয়ের বাড়িতে। অথই ঘুমাচ্ছিল। তন্নির বাড়িতে যাওয়ার কথা প্রায় ভুলে গেছিল। কেউ বাড়িতে নেই। আরতি শ্বশুরবাড়ি গেছে। আনোয়ার আর অর্ণব অফিসে। আশা বেগম শপিং করতে বেরিয়েছে। বাড়িতে অথই একা। দারোয়ান গেট খুলে দিয়েছে সাগরকে। সাগর অথইয়ের রুমে এসে এলোমেলো হয়ে শুয়ে আছে মেয়েটা। এই গরমেও কোমর অবধি কম্বল টেনে দিয়েছে। সাগর হাসে। কোমরে হাত দিয়ে খানিকক্ষণ দেখে অথইকে। তারপর অথইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে সুস্থে ডাকতে থাকে। অথইয়ের ঘুম পাতলা। কয়েকবার ডেকেই উঠে যায়। পিটপিট করে চোখ খুলে সাগরকে সামনে দেখে লাফিয়ে ওঠে। আরে আরে, রিল্যাক্স, আমি এসেছি। অথই বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে। তারপর ধীর গলায় বলে, আপনি এখানে? তন্নির বাড়িতে যাওয়ার কথা ছিল তো আমার। অথই মাথায় হাত দেয়। কি করে ভুলল সে? অথইয়ের মনের কথা বুঝতে পেরে সাগর বলে, এখনো সময় আছে, যাও ফ্রেশ হয়ে আসো। অথই মাথা নাড়িয়ে ফ্রেশ হতে যায়। সাগর কম্বল ভাঁজ করে বিছানা চাদর টান টান করে বালিশ আর কম্বল সাজিয়ে রাখে। অগোছালো তার পছন্দ না। তারপর খাটের এক কোণে বসে অথইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। অথইও তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়। সাগর আর অথইকে দেখে তন্নি বেশ অবাক হয়। সাগর কখনো এই বাড়িতে আসবে ভাবতেই পারেনি তন্নি। তাছাড়া ঘরে কিছুই নেই। কি খেতে দেবে সাগরকে? অথই কত বড় মুখ করে নিয়ে এসেছে, এখন খালি মুখে ফিরে যাবে? তন্নিকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে অথই এগিয়ে যায় তন্নির কাঁধে হাত রেখে। তুই খুশি হসনি? তন্নি হাসার চেষ্টা করে বলে, খুব খুশি হয়েছি। সাগর ভাইয়া ভালো আছেন?
সাগর তন্নির মুখের দিকে না তাকিয়ে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। অথই ভাইয়াকে নিয়ে বস, আমি আসছি বলে তন্নি বের হতে যায়। অথই হাত টেনে ধরে, তুই রেডি হয়ে নে, আমরা এক জায়গায় যাব। আমাকে মা যেতে দেবে না রে? দেবে। তুই রেডি হ, আমি আন্টির সাথে কথা বলছি। অথইকে না করার সাধ্যি তন্নির কখনোই ছিল না। তাছাড়া ভীষণ মাথা ব্যথা করছে ইদানিং, প্রায় করে। একটু ঘুরলে যদি ভালো হয়। অথই ইতি বেগমের কাছে যায়, সে রান্না করছে। সাগর তন্নিদের উঠোনে বসে। অথইয়ের দিকে এক পলক তাকিয়ে ইতি বেগম আবার রান্নায় মন দেয়। অথই একটু হাসে। আন্টি ভালো আছেন? ইতি গম্ভীর মুখে বলে, হুম। তন্নিকে নিয়ে একটু বেরোচ্ছি। ও যাবে না? ও যাবে, রেডি হচ্ছে। আপনি বোধহয় যেতে দিতে চাচ্ছেন না, কিন্তু আপনার কথা আমি শুনবো না, বিকজ আপনি তন্নির কেউ না। ইতি চোখ পাকিয়ে তাকায় অথইয়ের দিকে। আমি তন্নির মা। মা কখনো সন্তানের গায়ে হাত তুলতে পারে না আন্টি। আপনি তো তামিমকে এতটা টর্চার করেন না, কারণ সে আপনার সন্তান। তন্নি আপনার কেউ না বলেই অথই চলে যায়। ইতি দীর্ঘশ্বাস ফেলে। সে তন্নিকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা বেশিক্ষণ স্থায়ী হয় না। কেননা কোনো কারণে সেই ভালোবাসা ফিকে হয়ে যায়, মনটা বিষিয়ে যায়। তন্নি আর অথই রিকশা যাচ্ছে, সাগর বাইকে। তন্নি নিজের অসুবিধার কথা অথইকে বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। মৃত্যুকে ভীষণ ভয় পায় তন্নি। জীবনে এত এত খারাপ সময় এসেছে, কিন্তু কখনোই তন্নি মৃত্যুর কথা মাথায় আনেনি। তন্নি বাঁচতে চায়। অনি তাতান ওদের দুনিয়াতে আনতে চায়, শান্তিতে সংসার করতে চায়। তন্নি ঘামছে। অথই আঘাতে তন্নিকে জড়িয়ে ধরে। তন্নি তাকায় অথইয়ের দিকে। কি হয়েছে তন্নি? আমায় কেন বলিসনি তোর শরীর ভালো যাচ্ছে না? তন্নি চোখে পানি চলে আসে। মেয়েটা বুঝে গেল, অথচ অর্ণব তার মা বুঝলো না। তন্নি অথইয়ের হাত দুটো শক্ত করে ধরে বলে, তুই বুঝে গেলি? তোর থেকেও বেশি তোকে চিনি আমি। আর কিছু বলতে পারে না তন্নি। আল্লাহ অথইকে পাঠিয়েছিল তার জীবনে। মা বাবা ভাই বোন আত্মীয় সবার ভালোবাসা পূরণ করেছে এই মেয়েটা। বন্ধুরা কখনো এমন হয়? হাসপাতালের সামনে এসে রিক্সা থামে। সাগর আগে পৌঁছে গেছিল, সে দাঁড়িয়ে আছে। অথই ভাড়া মিটিয়ে নামে। তারপর তন্নির হাত ধরে তন্নিকে নামতে সাহায্য করে। তারপর তিনজন যায় হাসপাতালের ভিতরে। ডাক্তার চেম্বারে বসে আছে। অথই, তন্নি আর অর্ণব। ডাক্তার তন্নিকে দেখছে ভালো করে। ডাক্তার নিজেও চিন্তিত। অথই ধৈর্য রাখতে পারছে না। সে জিজ্ঞেস করে ফেলে, কি হয়েছে আমার তন্নির? ডাক্তার তন্নির চোখ আর জিহ্বা দেখে হতাশার সুর টেনে বলে, কিছু টেস্ট দিচ্ছি, রিপোর্ট আসলে বলতে পারবো। বুকটা কেঁপে ওঠে অথইয়ের। তন্নির বুকটা অশান্ত হয়ে ওঠে। নিশ্চয়ই বড় কিছু হয়েছে তার, না হলে কেন টেস্ট দেবে? সাগর দুপা পিছিয়ে যায়। এতক্ষণ তাকিয়েছে সে তন্নির মুখটার দিকে। এটা যেন তন্নি না, অন্য কেউ। মায়াবতী তন্নির চোখে মুখে অসুস্থতা। এতটা অসুস্থ সে? অথই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ডাক্তারকে পুনরায় জিজ্ঞেস করে, আমার তন্নি ভালো হয়ে যাবে তো? ডাক্তার তন্নির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বয়স কত হবে? 18 কি 19? এইটুকু মেয়ের এত বড় অসুখ? যদিও সে আন্দাজ করেছে, শিওর না, তবে এত বছরের ডাক্তারিতে এইটুকু ধারণা আছে তার। মেয়েটার চোখে মুখে মায়ায় পড়ে যায় ডাক্তার। এতটা মায়াবী কেউ হতে পারে? এক পলক মন কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে এই মেয়ে। ওনার বাবা মা আসেনি? তন্নি মাথা নিচু করে ফেলে। সাগর এগিয়ে এসে বলে, আমি ওর বড় ভাই, আমাকে বলতে পারেন। অথই বলে, আমি ওর হাজব্যান্ডকে কল করছি। ডাক্তার নার্সকে ডাকে এবং নার্সের সাথে তন্নিকে যেতে বলে। তন্নি বাধ্য মেয়ের মতো চলে যায়। তখন ডাক্তারের চেম্বারে বসে আছে অথই আর সাগর। অর্ণবকে কল করেছে অথই, সে আসছে। ডাক্তার দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমার যতদূর মনে হচ্ছে ওনার ক্যান্সার হয়েছে। এত বছরের অভিজ্ঞতা থেকে এটাই মনে হচ্ছে। অথই চিৎকার করে ওঠে। সাগর দুই হাতে আগলে নেয় অথইকে। মেয়েটা কাঁপছে, নিঃশ্বাসটাও নিতে পারছে না ঠিকভাবে। ডাক্তার অবাক হয়ে বলে, দুই একদিনে কখনো কোনো রোগ হয় না, অনেক দিন থেকেই হয়েছে ওনার এরকম। আমার মনে হচ্ছে ছোটবেলা থেকে। বাকিটা রিপোর্ট আসার পরে বলছি। গতকাল রিপোর্ট বের হয়, এখনো একটা টেস্ট বাকি। অর্ণব কপালে হাত দিয়ে বসে আছে। অথই অর্ণবের কাঁধে মাথা রেখে বসে আছে। সাগর তন্নির সাথে গেছে, কারণ মেয়েটা ভয় পাচ্ছে। অর্ণব কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার পৃথিবী থমকে গেছে। নিজেকে থামাতে পারছে না সে, সান্ত্বনা দিতে পারছে না। আচ্ছা, অতই ক্যান্সার হলে তো অনেক মানুষই বেঁচে যায়, তাই না? হঠাৎ করে বলে ওঠে অর্ণব। অথই ভাইয়ের মুখের দিকে তাকায়। তাছাড়া ডাক্তার তো বলেছে, শিওর না? ওনার এটা মনে হচ্ছে। অন্য কিছুও তো হতে পারে ভাইয়া। বলতে বলতে থেমে যায় অর্ণব। তার মনে পড়ে যায়, হোক তার তন্নি অসুস্থ। অথই রে, ভালো কিছুই হবে বল। আমার আল্লাহ আমাকে হতাশ করবে না বল। আমার আল্লাহ নিশ্চিত ভালো কিছু করবে। আমাদের ধৈর্যহারা হলে চলবে না। অথই ভাইকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলে। নিজেকে বোঝানো বৃথা চেষ্টা করে যাচ্ছে তার ভাই। তন্নির কিছু হয়ে গেছে, দুই ভাই বোন বাঁচবে না, শেষ হয়ে যাবে তারা। রাত 10টার দিকে হাসপাতালের সব কাজ শেষ করে অর্ণব তন্নিকে নিজের সাথে নিয়ে যাবে। তন্নিও যেতে চায়। অথই আর সাগর বাইকে চলে গেছে। অর্ণব আর তন্নি গাড়িতে। অর্ণব তন্নির সাথে একটাও কথা বলছে না। তন্নি তাকিয়ে আছে অর্ণবের দিকে। অন্ধকার, অর্ণবের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে হেডলাইনের আলোতে একটু একটু দেখা যাচ্ছে। ড্রাইভার ড্রাইভ করছে। হঠাৎ করে তন্নি বলে ওঠে, আপনি আমার যে চুলের উপর ক্রাশ খেয়েছিলেন, সেই চুলগুলো প্রায় উঠে গেছে। মাত্র 7 দিনে আমার চুলগুলো উঠেই গেল। কি হলো বলুন তো আমার? এমন কেন হয়ে যাচ্ছে? মা বলল আমি নাকি প্রেগনেন্ট, কিন্তু এটা তো হওয়ারই না।
কি করলে বলুন তো সুস্থ হব? অর্ণব তন্বীর হাত টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মায়াবতী। তোমার চুল লাগবে না আমার, তোমার সৌন্দর্য লাগবে না অসুন্দর কুৎসিত হয়ে। তুমি শুধু আমার সাথে সারা জীবন থেকে যেও, তাতেই হবে আমার। আমি তোমাকে ভালোবাসি অনির মামা, ভীষণ ভালোবাসি। তন্বীর মাথায় হাত বুলিয়ে দেয় অর্ণব। অর্ণবের বুকে মাথা রেখেও তন্বী শান্তি পায় না, মাথাটা ব্যথা করতেই থাকে। অর্ণব, ইদানিং আপনার বুকের মধ্যেও সুখ খুঁজে পাই না আমি। তন্বীকে এই সময় এই বাড়িতে দেখে আশা বেগম কিছু বলতে চাইছিল, কিন্তু তন্বীর চোখে মুখে দেখে বলার সাহস হয় না। বরং এগিয়ে গিয়ে তন্বীর গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? চোখে মুখে এমন অবস্থা কেন? তন্বী মাথা নিচু করে ফেলে, কিছু বলতে পারে না। আশা বেগম অর্ণব আর অথইয়ের দিকে তাকায়, ওদেরও মুখ থমথমে। কি হয়েছে তোদের, মন খারাপ কেন সবার? তন্বী বলে ওঠে, আন্টি আমি কয়েকদিন আপনাদের সাথে থাকতে চাই, থাকতে দেবেন? হ্যাঁ থাকো, এতে পারমিশন নিতে হবে কেন? কিন্তু তোমার বাবা মা বাড়িতে আসছে কাল। অর্ণব সোফায় বসতে বসতে বলে, কালকেরটা কাল দেখা যাবে, ওর রেস্ট দরকার। অথই রুমে নিয়ে যাও ওকে। অথই মাথা নাড়িয়ে তন্বীর হাত ধরে। তন্বী অর্ণবের দিকে এক পলক তাকিয়ে চলে যায় অথইয়ের দিকে। তন্বী যেতেই আশা বেগম অর্ণবের পাশে বসে, কাঁধে হাত রেখে অর্ণবের। অর্ণব মায়ের বুকে মাথা রেখে দুই হাতে মাকে শক্ত করে জড়িয়ে ধরে। মাম্মা আমি মায়াবতী অসুস্থ, ডাক্তার ধারণা করেছে তার ক্যান্সার হয়েছে, গতকাল রিপোর্ট বের হবে। আমি কি করব মাম্মা? আশা বেগম চমকে উঠে, বুকটা কেঁপে ওঠে তার। এইটুকু মেয়ের মহামারী অসুখ? আব্বা কি বলছিস তুই? অর্ণব মায়ের হাত ধরে কেঁদে ফেলে। মাম্মা দোয়া করো আমার মায়াবতীর যেন কিছু না হয়, আমি বাঁচবো না ওকে ছাড়া। আজকে ওর মুখটা দেখেই আমার পৃথিবী থেমে গেছে, ওর কিছু হলে বাঁচতে পারবো না আমাকে। আমাদের বাঁচাও মাম্মা, আমরা মরতে চাই না। কদিন হলো বলো দুনিয়াতে এসেছি। আশা বেগমের চোখেও পানি চলে আসে। ছেলেকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তার, কিছুই বলতে পারছে না সে। শুধু হাত বুলিয়ে দিচ্ছে ছেলের মাথায়। এই মেয়েটার কিছু হলে তার ছেলে মরে যাবে, বাঁচতে পারবে না, এটা সে আগেই বুঝে গেছে। আব্বা কাঁদিস না, তোর মায়াবতীর কিছু হবে না, আল্লাহ আমাদের সহায় হবে। তন্বী শুয়ে আছে, মাথায় চিনচিন ব্যথা করছে। এতদিন সে ভয় পায়নি, ভেবেছে এমনিতেই শরীর খারাপ। কিন্তু এখন অর্ণব আর অথইয়ের মুখ দেখে সে ভয় পাচ্ছে। মরে যাওয়ার ভয়টা তাকে শিগগিরে ধরেছে। প্রতি সেকেন্ডে মনে হচ্ছে এই বুঝি নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। আজকে একটা জিনিস খেয়াল করলো, তার হাত পায়ের রগগুলো নীল হয়ে যাচ্ছে। অথই জানলার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। তন্বীর সাথে ভালো করে কথা বলছে না সে। অথই চমকে তাকায় তন্বীর দিকে, চোখ দুটো তার ছলছলে। হাতের উল্টো পিঠে চোখ মুছে দৌড়ে তন্বীর কাছে আসে। কিছু বলবি, খারাপ লাগছে? তন্বী অথইয়ের হাত ধরে, কাঁদছিস কেন? আমি ঠিক আছি তো, বিশ্বাস কর আমার খুব বেশি খারাপ লাগছে না, তুই প্লিজ কাঁদিস না। ডাক্তার কি বলেছে, আমি বাঁচবো না? উনি মিথ্যে বলেছে, আমি বাঁচবো, আমার কিচ্ছু হবে না। অথই তন্বীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে বলে, তোর যদি দুইটা কিডনি বাদ হয়ে যায়, আমি আমার কিডনি দিয়ে দেবো তোকে। তোর শরীরে যদি রক্ত না থাকে, আমি আমার অর্ধেক রক্ত দিয়ে দেবো। আমি তোর কিচ্ছু হতে দেবো না, তোকে সুস্থ করে তুলবই আমি। তোকে ছাড়া আমি বাঁচবো না তন্বী। তন্বী অথইয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। কারো কান্না পাচ্ছে, তবুও ঠোঁট কামড়ে কান্না আটকে রেখেছে। সে কাঁদলে অথই আরো ভেঙে পড়বে, তাকে শক্ত থাকতে হবে। পরের দিন তারেক দেশে আসে। অর্ণব তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যায়। আসার সময় দুজন মিলে রিপোর্ট আনবে তন্বীর। অর্ণব সবটা জানিয়েছে তারেককে। তারেক বিশ্বাসই করতে পারছে না, যাকে ভালো রাখার জন্য দেশ ছাড়লো সেই ভালো নেই। হাসপাতালে রিসেপশনে বসে আছে দুজন, কারো মুখে কোনো কথা নেই। ডাক্তার রিপোর্ট চেক করেছে, চেক করা শেষে হাতে আসবে। অর্ণব তাকায় এক পলক তারেকের দিকে, মুখটা তার শুকনো, কপালে চিন্তার ছাপ। অর্ণব ওনার কাঁধে হাত রাখে, বাবা কিছুই হবে না, ভরসা রাখুন প্লিজ। তখনই ডাক্তারের চেম্বার থেকে ডাক আসে। আল্লাহর নাম নিয়ে দুজনে ঢুকে যায় চেম্বারে। ডাক্তার রেজওয়ান দুই হাতে মাথা চেপে বসে আছে। তার সামনে রাখা কয়েকটা রিপোর্ট, সবগুলোই দেখা শেষ তার। অর্ণব চেয়ার টেনে বসে পড়ে, তার হাত পা কাঁপছে। ডাক্তার ডাক্তার তাকায় অর্ণবের দিকে, তারেককে চোখের ইশারায় বসতে বলে। তারেকও বসে পড়ে। ডাক্তার দীর্ঘ শ্বাস ফেলে বলতে থাকে, তন্বীর মাথায় দীর্ঘবার আঘাত পেতে পেতে সেখানে কালো হয়ে রক্ত জমাট বেঁধে গেছে এবং সেটা পচতে শুরু করে দিয়েছে। সেখান থেকে ক্যান্সারের উৎপত্তি। সে এখনো চলতে পারছে, এটা বড় ভাগ্যের জোরে। স্তব্ধ হয়ে যায় অর্ণব। দুই কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তার, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। চোখ খুললেই স্বপ্ন ভেঙে যাবে। তারেক কাঁপছে। তার একটুখানি মেয়ের শরীরে এত বড় রোগ বাসা বেঁধেছে। কি করবে সে? সে কাঁপা গলায় বলে, আমার শরীর থেকে যা যা লাগে সব নিয়ে আমার মেয়েকে বাঁচিয়ে দিন ডাক্তার, যত টাকা লাগে আমি দেবো। রিজওয়ান তাচ্ছিল্য হাসে। আঘাত তো আর একা একা পায়নি, আর পেলেও ডাক্তার কেন দেখায়নি? এত কেয়ারলেস বাবা আপনি। মেয়ে এতদিন যাবৎ অসুস্থ, সেটা খেয়ালই করলেন না? আপনি কেমন বাবা? মেয়ের প্রতি কোনো দায়িত্ব নেই? তারেক মাথা নিচু করে কাঁদতে থাকে। কি জবাব দেবে সে? অর্ণব বলে ওঠে, আমরা ওকে বিদেশে নিয়ে যাব, হাসপাতালে ভর্তি করুন, বিদেশে যেতে হলে বলবো আমরা। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে অর্ণব তারেককে কিছু না বলে চলে যায় উল্টো দিকে। গাড়ি রেখে দৌড়িয়ে চলে যায়। তারেক ডাকতে গিয়ে পারে না। অর্ণব নিধির বাড়ির সামনে এসে থামে। হাসপাতাল থেকে বেশি দূর না বাড়িটা। নিধি বাড়ির সামনে রাস্তায় কয়েকজনের সাথে কথা বলছিল। অর্ণব নিধির সামনে গিয়ে বলে,
নিধি চমকে ওঠে। এলোমেলো অর্ণবকে সে আগে কখনো দেখেনি। দুই চোখ ভর্তি পানি টলমল করছে অর্ণবের। তুমি এখানে? অর্ণব নিধির পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। স্তব্ধ হয়ে যায় নিধি সহ আশেপাশের সবাই। অর্ণব কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার তন্নি কখনো কোনো পাপ করেনি, আমি করেছি। হয়তো তোমাকে ঠকিয়েছি আমি, তুমি আমাকে ক্ষমা করে দাও নিধি। আমার পাপের জন্য আমার তন্নি অসুস্থ, আমাকে ক্ষমা করো নিধি। আমার তন্নিকে বাঁচিয়ে দাও, তাকে কোনো অভিশাপ দিও না। নিধির চোখে পানি চলে আসে। সে অর্ণবকে ধরে দাঁড় করায়, দুই হাতে চোখের পানি মুছিয়ে দেয়। তুমিও কোনো পাপ করনি অর্ণব, তোমার তন্নির কিচ্ছু হবে না, আমি অভিশাপ দেইনি। অর্ণব নিধির হাত কপালে ঠেকিয়ে কাঁদতে থাকে। আমার তন্নি ভালো নেই, কালকে তাকে হাসপাতালে এডমিট করাতে হবে, দোয়া করো আমার তন্নি তন্নি আমাকে যেন ছেড়ে যায় না যায়, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আশেপাশে সবার চোখে পানি চলে আসে। মেয়েটা কত লাকি, তার জন্য একটা ছেলে এইভাবে কান্না করে দোয়া চাইছে। তার তন্নি ভালো না হয়ে যাবে কোথায়? এত ভালোবাসা কখনোই তন্নিকে যেতে দেবে না। অর্ণব তার ভালোবাসা দিয়ে ভালো করে তুলবে তার তন্নিকে। আমি দোয়া করবো অর্ণব, তাহাজ্জুদ পড়বো তন্নির জন্য। তোমার তন্নি তোমাকে একা করে কোথাও যাবে না, আমি কালকে দেখে আসবো তন্নিকে। তুমি কান্না করিও না, আল্লাহ এতটা নিষ্ঠুর হবে না, ভরসা রাখো। তন্নি বাবার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে বসে আছে। তন্নিকে দেখতে দেখতে চৌধুরী বাড়িতে এসেছে তারেক। ইতিও এসে খবর পেয়ে তারেক তাকে বলছে তন্নির সমস্যার কথা। সেই থেকে ইতি অস্থির হয়ে আছে। ছোটবেলা থেকে কম আঘাত করেনি তন্নির মাথায়, একবার পর আঘাত করেছে এবং কড়া ভয় দেখিয়েছে যাতে বাবার কাছে না বলে। সেই আঘাতে তন্নি আজকে মরার পথে। সবটার জন্য দায়ী ইতি বেগম। মা সে কখনোই হয়ে উঠতে পারেনি, চেষ্টাও করেনি। মানুষ হতে পারেনি তিনি। মানুষ হলে কখনোই এভাবে আঘাত করতে পারতো না। তন্নি আবার বুক থেকে মাথা তুলে বাবার দিকে তাকিয়ে বলে, আমি আর কোনো কিছুতেই শান্তি পাই না বাবা, তোমার বুকের মধ্যেও শান্তি পাচ্ছি না, আমাকে একটু শান্তি এনে দাও না বাবা, আমি যে বড্ড ক্লান্ত। অথই তন্নির পাশে দাঁড়িয়েছিল। তন্নির কথা শুনে চিৎকার করে কেঁদে ওঠে। সে সহ্য করতে পারছে না। তেড়ে যায় ইতি বেগমের দিকে। আজকে তাকে জবাব দিতে হবে। অর্ণব ইতি বেগম অথই ইতি বেগমকে কিছু বলতে যাবে, তার আগে অর্ণব অথইয়ের হাত ধরে ইশারায় থামতে বলে। তন্নির সামনে বলা ঠিক হবে না। ইতি বেগম আঁচলে মুখ লুকিয়ে বেরিয়ে যায় এই বাড়ি থেকে। এখানে এসে থাকতে পারবে না। কি জবাব দেবে সবার? জবাব দেওয়ার মুখ আছে তার? তাছাড়া তারেক তার দিকে মুখ তুলে তাকাচ্ছেও না। বাইরে থেকে চিকিৎসার চেঁচামেচির শব্দ ভেসে ওঠে। চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে ওঠে। চিৎকার করে কাঁদছে সবাই। চমকে ওঠে। তন্নি মাথা উঁচু করে শোনার চেষ্টা করে। আশা বেগম জানলা দিয়ে উঁকি দিয়ে দেখে পাশের বাসায় একজন মারা গেছে। পাশের বাসার একটা মহিলা মারা গেছে। কিডনিতে পাথর হয়েছিল তার। চিকিৎসার অভাবে সে মারা গেল। ছোট একটা মেয়ে, তার 5 কি 6 বছরের হবে। ওই বাড়ির কান্নার শব্দ অর্ণবের বাড়িতে আসছে। আশা বেগম আর আরতি ছুটে চলে যায় দেখতে। তন্নি দাঁড়িয়ে যায়। তারেক প্রশ্ন করে, কোথাও যাবে? আমি মরা দেখতে যাব বলেই হাঁটতে থাকে। অর্ণব আর অথই পিছন পিছন যেতে থাকে। মরা বাড়িতে গিয়ে তন্নি মহিলাটির লাশের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। কি সুন্দর ঘুমিয়ে আছে, গলা অব্দি চাদর টেনে দেওয়া। তার চেহারা জ্বলজ্বল করছে। পাশেই তার স্বামী, বাবা মা কাঁদছে। বাচ্চাটা খাটিয়ে ধরে বসে আছে। তন্নির নিজের ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। মায়ের কথা মনে পড়তে থাকে। সেও তো এই বয়সী ছিল। এভাবেই তার মা চলে গেছিল তাকে একা করে। এভাবেই সেদিন বাড়িতে ভিড় জমেছে। নানা নানু কাঁদতে কাঁদতে এসে পড়েছিল। তারেক তাকে বুকে জড়িয়ে কাঁদছিল। মাথায় চিনচিন ব্যথাটা বাড়তে থাকে। তন্নির হাত বাড়িয়ে অর্ণবের হাতটা শক্ত করে ধরে। এই লোকটা আবার বিয়ে করবে তাই না অর্ণব? ওই বাচ্চাটার সৎ মা আসবে, আমারই মতো তাকে খুব মারবে, তারপর আমারই মতো একদিন সে অসুস্থ হয়ে যাবে। অর্ণব তন্নির মাথায় হাত বুলিয়ে দেয়। বাড়ি চলে মায়াবতী, এখানে থাকতে হবে না। তন্নি অর্ণবের দিকে তাকায়, তারপর অথইয়ের দিকে তাকায়। ওনার তো বড় অসুখ হয়নি। অনেকেই তো আছে কিডনিতে পাথর হলে চিকিৎসা দিলে ঠিক হয়ে যায়, কেন হলো না? অথই তন্নিকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, কখনো কার মৃত্যু চলে আসবে কেউ বলতে পারে না। যার হায়াত নেই সে শুকনো পথে পড়ে গিয়েও মারা যাবে। তন্নি আর কথা বলে না। আবারও মনোযোগ দিয়ে দেখতে থাকে মহিলাটিকে। আর মনে মনে ভাবতে থাকে, তারও কি হায়াত শেষ? সেও কি পৃথিবীতে বেশি দিন থাকতে পারবে না? অর্ণবকে নিজের করে পাওয়া হবে না। অন্নি তাতান ওদের নিয়ে সুখের সংসার করা হবে না। অথইয়ের মুখটা আর দেখা হবে না। জীবনটা এখানেই শেষ। ভাবতে ভাবতে ভয় ভয় ঢুকে যায় তন্নির মনে। শরীর ঘেমে যায়, বুক কাঁপতে থাকে। অস্থির হয়ে ওঠে সে। চোখ দুটো মেলে রাখতে পারছে না। তন্নির অবস্থা দেখে অর্ণব ঘাবড়ে যায়। 2 হাতে জড়িয়ে নেয় তন্নিকে। শরীর ঠেলে পড়ছে তন্নির। অর্ণব দ্রুত কোলে তুলে নেয় তন্নিকে। অথই কেঁদে ফেলে। আরতি আর আশা বেগম ওদের দেখতে পেয়ে দৌড়ে আসে। তন্নিকে নিয়ে চলে যায়। অর্ণব তন্নিকে বাড়িতে না নিয়ে সোজা হসপিটালে নিয়ে যায়। এখনো সেন্স ফেরেনি তন্নির। আশা বেগম গাড়িতে তন্নির হাত পা ঢলে দিচ্ছে। অথই মাথা হাতিয়ে দিচ্ছে। আরতি বাতাস দিচ্ছে। এসিতেও তন্নির শরীরের ঘাম জুড়াচ্ছে না। আশা কাঁদতে কাঁদতে একটাই কথা বলছে, ওকে কেন এই বাড়িতে নিয়ে গিয়েছিলি? রিজওয়ান নিজের চেম্বারে বসে তন্নিকে নিয়ে ভাবছে। তন্নিকে
সে চেনে, বহু বছর আগে দেখেছিল একটা স্কুলে। সেখান থেকেই তার ভালো লেগেছিল তন্নিকে। তারপর কাজের সূত্রে তাকে চলে যেতে হয়েছিল চিটাগং। সেখান থেকে ফিরছে বছর হলো। তন্নিকে খুঁজছে সে, কিন্তু পায়নি। এমন একটা সময় তন্নিকে পেলে সে কখনো তার বাঁচা মরা দুটোই আল্লাহর হাতে। তারপরও সে বিবাহিত। রিজওয়ান মুচকি হাসে। তোমাকে আমি সুস্থ করব তন্নি, আমার সবটা দিয়ে হলেও তোমায় আমি ভালো করে তুলবো, বিড়বিড় করে বলে রিজওয়ান। তখনই একজন ওয়ার্ড বয় এসে বলে, স্যার, তন্নি নামের মেয়েটাকে হাসপাতালে আনা হয়েছে। কপালে চিন্তার ভাঁজ পড়ে রিজওয়ানের। সে দ্রুত বেরিয়ে আমি যদি ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, তুমি অথৈ আর আর্থিকে নিয়ে বেঁচে থেকো মামা, পাপ্পার খেয়াল রেখো, আমার প্রতি কোনো অভিযোগ রেখো না, আর আমার মায়াবতীর পাশে আমাকে কবর দিও। আশা ছেলেকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। অথৈ আর্থি ভাইয়ের দুই পা জড়িয়ে কাঁদতে থাকে। অর্ণব ওদের সান্ত্বনা দেয় না, মাথায় হাত বুলিয়ে দেয় না, কাঁদেও না, চুপচাপ মাথা নিচু করে থাকে। তন্নিকে স্লাইন দেওয়া হয়েছে। রিজওয়ান পাশেই বসে আছে। নার্স চলে গেছে। এক্সট্রা একটা কেবিন রাখা হয়েছে তন্নিকে। যখন তখন সেন্স ফিরে আসবে তন্নি। রিজওয়ান দেখছে তন্নিকে। সে তার মাকেও কল করেছে, একটু পরে সে আসবে তন্নিকে দেখতে। মা রিজওয়ানের বেস্ট ফ্রেন্ড। প্রথম থেকেই তন্নির কথা মাকে বলতো সে। তার মায়ের তন্নিকে দেখার খুব শখ। তন্নি পিটপিট করে চোখ খোলে। মাথার উপর সাদা দেয়াল দেখে বুঝতে পারে এটা হাসপাতাল। তন্নি আশেপাশে তাকায়। রিজওয়ানকে দেখে আলতো আসার চেষ্টা করে। রিজওয়ান হাসে। এখন কেমন লাগছে? তন্নি জবাব দেয়। খানিকটা সময় নিয়ে রিজওয়ানকে দেখে, তারপর বলে, আমাকে বাঁচিয়ে দিন না প্লিজ, আমি মৃত্যুকে ভীষণ ভয় পাই, আমি বাঁচতে চাই, আমার অর্ণবের সাথে কিছুদিন থাকতে চাই। রিজওয়ান তন্নির মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার কিচ্ছু হয়নি, একদম ঠিক আছো তুমি, ওই জাস্ট একটু মাথায় প্রবলেম হয়েছে, কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে। এত ভেঙে পড়ছো কেন তুমি বোকামে? তন্নি হাসতে গিয়েও হাসে না। তাহলে অর্ণব আর অতই কাঁদছে কেন? রিজওয়ান দীর্ঘশ্বাস ফেলে। ভীষণ ভালোবাসে তো তোমায়, তাই তোমার অসুস্থতা মেনে নিতে পারছে না। তন্নি আর কিছু বলে না, মনকে বোঝাতে থাকে। রিজওয়ান তন্নির স্লাইন দেখে বেরিয়ে যায়। অর্ণবের সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলে, তন্নি অসুস্থ, একজন পেশেন্ট মনের জোর পায় তার পরিবার থেকে, কিন্তু আপনারা অলওয়েজ তার মনোবল দুর্বল করে দিচ্ছেন। সে ভয় পাচ্ছে, ইমোশন লুকিয়ে ফেলে না পারলে তন্নিকে রেখে আপনারা চলে যান। অর্ণব দাঁড়িয়ে যায়। মায়াবতী ঠিক আছে, তাকে ঠিক রাখতে দিচ্ছেন আপনারা? মরা কান্না জুড়ে দিয়েছেন। আপনারা বাসায় গিয়ে কাঁদুন দয়া করে, বলেই রিজওয়ান চলে যায়। অর্ণব তন্নির কেবিনের দিকে যায়। অথই চোখের পানি মুছে নেয়। তন্নির সামনে একদম কাঁদা যাবে না, কিছুতেই না। 2 মাস 10 দিন হলো তন্নির হাসপাতাল জীবনের। আয়নার সামনে দাঁড়িয়ে হয় না অনেক দিন। নিজেকে দেখা হয় না। বাইরের আলোতে বাতাসে মন প্রাণ জোড়ানো হয় না। কলেজ যাওয়া হয় না। এসএসসি পরীক্ষা চলছে। তন্নি পরীক্ষা দিতে পারল না। অথই পরীক্ষা দিল না। তন্নি বারবার বলছিল অথইকে, কিন্তু তার এক কথা, পরীক্ষা দিব না। অথইকে সাপোর্ট করছে সাগর। সে বলছে ঠিক আছে, দিতে হবে না। এই 2 মাস পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। লম্বা চওড়া সুঠাম দেহের অর্ণব আর আগের মতো সুন্দর নেই। সারাক্ষণ পরিপাটি হয়ে থাকা ছেলেটা অগোছালো হয়ে গেছে। সেলুনে যায় না অনেক দিন। দাড়ি বড় বড় হয়ে গেছে। চুলগুলো ঘাড় বেয়ে ছাড়িয়ে পড়ছে। ফর্সা চেহারা কালো হয়ে গেছে। তাছাড়া অথই, তারেক, আরতি, সাগর এবং ডাক্তার রিজওয়ানের চেহারাও অনেকটা পরিবর্তন এসেছে। কাউকে হাসতে দেখে না তন্নি। কেউ হাসে না। তারা কি হাসতে ভুলে গেছে? এক আকাশ সমান পরিমাণ আফসোস। তন্নির জীবনটা এমন না হলেও পারত। তামিম প্রতিদিন নিয়ম করে সকাল বিকাল বসে থাকে তন্নির পাশে। মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে চুমু খায়। তন্নি শান্তি পায় না, তবুও ভাইকে বুকে জড়িয়ে নেয়। তন্নির নানুবাড়ির সবাই রোজ এসে দেখে যায়। তাচ্ছিল্যে হাসে তন্নি। এতদিন কেউ ছিল না, কিন্তু এই শেষ সময়ে সবাই ছুটে এসেছে, ভালোবাসা দিচ্ছে, লোভ জাগাচ্ছে, বাঁচার ইচ্ছে বাড়িয়ে তুলছে। এটা কি তারা ঠিক করছে? তন্নি শুনছে তার যে রোগ হয়েছে, এই রোগে মানুষ বাঁচে না, মরণবিধি হয়েছে তার, সে বাঁচবে না। শুধু শুধু লোভ বাড়ানোর কোনো মানে হয় না। দুই চোখ ভরে আসে তন্নির। দুই হাতে মাথা ধরে উঠে বসে। চুলে হাত দিয়ে একগুচ্ছ চুল হাতের সাথে চলে আসে। তন্নি চুলের দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, আমার সময় বুঝি ঘনিয়ে এসেছে। তখনই কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢোকে ডাক্তার রিজওয়ান। সে যখনই তন্নির কেবিনে ঢোকে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ থাকে না তার হাসি। তোমাকে না বলেছি পাকনামি করবা না, উঠছো কেন? চোখ পাকিয়ে বলে রিজওয়ান। তন্নি মুচকি হাসে। ভাইয়া, আমার এখনো আর ভালো লাগছে না, একটু বাইরে নিয়ে যাবে না মাই প্লিজ? রিজওয়ান কিছু একটা ভাবে, তারপর বলে, শিওর যেতে চাও? তন্নি মাথা নাড়ায়। জাস্ট 5 মিনিট, আমি হুইল চেয়ার আনছি। রিজওয়ান যেতে নেয়। তন্নি বলে ওঠে, অর্ণব কোথায়? রিজওয়ান দাঁড়িয়ে যায়, পিছন করে তাকায় তন্নির দিকে। বুঝে যায় তন্নি অর্ণবের সাথে বেরোতে চাইছে। চলে আসবে বলেই চলে যায়। তন্নি দরজার দিকে তাকিয়ে থাকে। কখন আসবে, কতক্ষণ লাগবে? সেই সকালে দেখছিল। এমন তো করে না সে, তাহলে আজকে কেন করছে? সে কি বিরক্ত হয়ে উঠছে তন্নির প্রতি? তন্নিকে ভালো লাগছে না? চোখ দুটো টলমল হয়ে ওঠে তন্নির। বিশ্বাস আটকে যেতে থাকে। অর্ণবের বিরক্তির কারণ সে কখনোই হতে চায় না। রিজওয়ান চলে আসে। তন্নির হাত ধরে তাকে চেয়ারে বসায়। হাত পা শুকিয়ে গেছে তন্নির। একা একা হাঁটার শক্তি নেই। তখনই সাগর ঢোকে। হাতে তার টিফিন বক্স। তন্নির জন্য খাবার এনেছে সে। তন্নি নাক মুখ কুঁচকে ফেলে। এখন আবার খেতে হবে? তন্নির এই খারাপ লাগা বুঝতে পেরে রিজওয়ান বলে ওঠে, পরে খাবে, আগে ঘুরে আসুক।
সাগর কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে তন্নির দিকে। বলতে দ্বিধা নেই, এই মেয়েটাকে সাগর এখনো প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। তন্নির অসুস্থতা যত বাড়ছে সাগরের ভালোবাসা তত বাড়ছে। এই ভালোবাসাতে চাওয়া পাওয়ার হিসেব নেই, নেই কোনো চাহিদা, আছে শুধু সীমাহীন মুগ্ধতা আর শ্রদ্ধা। ইদানিং অসহায় লাগে খুব। অথই সামনে যেতে পারে না, অথইও শেষ হয়ে যাচ্ছে, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই সাগরের। এসব কবে ঠিক হবে, কবে সবটা আগের মতো হয়ে যাবে, আবার কবে সবাই হাসবে, কবে সবাই মজা করবে। হাসপাতালের সামনে বিশাল বড় মাঠ। তন্নি বুক ভরে শ্বাস নেয়। কতদিন পরে আলো বাতাস খাচ্ছি। তন্নির চুলগুলো এলোমেলো হয়ে আছে। রিজওয়ান একটু সাহস নিয়ে চুলে হাত দেয়। হাত জোর কাঁপছে তার, তবুও সে কাঁপা কাঁপা হাতে খোঁপা করে দেয়। তন্নি তাচ্ছিল্য হেসে বলে, আমাকে আপনিও খুব ভালোবাসেন তাই না? রিজওয়ান চমকে ওঠে। তন্নির সামনে ঘাসের উপর বসে। আমি জানি, বুঝতে পারি, এত বড় একজন ডাক্তার আপনি সব পেশেন্ট ফেলে আমার পিছনেই পড়ে থাকেন। আমার শরীরে সুচ ফোটাতে গিয়ে হাত কাঁপে আপনার। রিজওয়ান মাথা নিচু করে ফেলে। আমার সময় যত ঘনিয়ে আসছে মানুষ আমাকে তত ভালোবাসছে কেন বলুন তো? মায়া বাড়াচ্ছে কেন? একটা সময় ছিল যখন আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। এই যে আমি অসুস্থ, মায়ের হাতে মায়ের খেতে খেতে জীবনে অনেক কষ্ট করেছি আমি। কেউ এগিয়ে আসেনি, কেউ ভালোবেসে বুকে জড়িয়ে নেয়নি, মাথায় হাত বুলিয়ে দেয়নি। কিন্তু আজকে রিজওয়ান বলে, মানুষের মৃত্যুর কথা কেউ বলতে পারে না। এতটাও সিরিয়াস রোগ হয়নি তোমার, সারাক্ষণ এসব ভাবো বলেই চুল পড়ে যাচ্ছে তোমার। কনফিডেন্স রাখো। তন্নি আর কিছু বলে না, চুপ করে যায়। অর্ণব অফিসে গেছে। কালকেও তন্নির অপারেশন, অনেক টাকা লাগবে। বিদেশ থেকে ডাক্তার আসছে দুটো। অর্ণব তাদের দিয়ে তন্নির সার্জারি করাবে। ব্যাংকে অর্ণবের নামে যত টাকা ছিল সব তোলা হয়ে গেছে। এখন অফিসের সবার থেকে দোয়া চাইতে এসেছে। পথে শিশুদের খাবার খাইয়েছেন। যতগুলো মাজার ছিল সব মাজায় গিয়েছেন। প্রত্যেকটা মসজিদে 5টা করে কোরআন শরীফ কিনে দিয়েছে। রাস্তায় হুজুর টাইপের যত মুরব্বি ছিল সবার কাছে দোয়া চেয়েছে। তার তন্নিকে বাঁচাতে হবে, ভালো করে তুলতে হবে। অবশেষে সব কাজ সেরে অর্ণব হাসপাতালে আসে। গাড়ি থেকে নামতেই দেখতে পায় তন্নি মাঠে, তার সাথে রিজওয়ান। অর্ণব দুই হাতে কপালের ঘাম মুছে তন্নির দিকে এগিয়ে যায় মায়াবতী। তন্নি ফট করে মাথা তোলে। অর্ণবকে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। খুশিতে চোখ দুটো চিকচিক করে ওঠে। তন্নি হাত বাড়িয়ে দেয় অর্ণবের দিকে। কোথায় ছিলেন আপনি? সকাল থেকে একবারও আমার কাছে আসলেন না যে। কত মিস করেছি আমি। অর্ণব তন্নির হাত ধরে বসে। রিজওয়ান উঠে বসে। ওদের স্পেস দেওয়া দরকার। অর্ণব তন্নির হাতে চুমু খেয়ে বলে, একটু কাজ ছিল। এখন এসেছো যে? রিজওয়ান ভাইয়াকে বললাম আর উনি নিয়ে চলে আসলো। অর্ণব তন্নির চোখের দিকে তাকায়। আমি তোমাকে ভীষণ ভালোবাসি তন্নি, খুব ভালোবাসি তোমায়। তন্নি অর্ণবের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে দেয়। নিজের মুখটা এগিয়ে এনে চুমু খায় অর্ণবের কপালে। তারপর কপালে কপাল ঠেকিয়ে বলে, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি অর্ণব, আপনাকে ছেড়ে যেতে চাই না। আমাকে আগলে রাখুন না প্লিজ, কোথাও যেতে নিয়েন না, বাঁচিয়ে দিন আমায়। ইনশাল্লাহ আমরা আলাদা হব না। আল্লাহ আমাদের নিরাশ করবেন না। তন্নিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। বিদেশ থেকে আগত ডাক্তার দুটো আশ্বাস দিয়েছেন অর্ণবকে, তার স্ত্রীর মাথার পচন অংশ পুরো মাথায় ছড়িয়ে পড়েনি। আল্লাহ চাইলে তাকে ভালো করা যাবে, তবে সে আগের মতো স্বাভাবিক কখনোই হতে পারবেন না। তার মাথায় কখনোই চুল হবে না বা মুখের একপাশে বেঁকে যেতে পারে। অর্ণব 1 সেকেন্ডও সময় নেয়নি, সাথে সাথে বলে দিয়েছে তন্নির শরীরে শুধুমাত্র জানটা থাকলেই হবে, তাকে অর্ণব বলে ডাকলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। ডাক্তার মুচকি এসে অর্ণবের কাজ চাপকে দেয়। রিজওয়ানও এক পলক দেখে অর্ণবকে। কপাল করে বর পেয়েছে তন্নি। এত ভালোবাসা সহজে চোখে পড়ে না। তন্নির মাথাটা বুকে চেপে ধরে বসে আছে অথই। তন্নিকে সান্ত্বনা দিচ্ছে, ভরসা দিচ্ছে, জান ভয় পাবি না তুই, কিচ্ছু হবে না, জাস্ট একটু ব্যথা পাবি, আমরা সবাই অপেক্ষা করব তোর জন্য, সবাই আছি তোর সাথে। আল্লাহ ভরসা, আল্লাহ তোর এত অভাগাকে আর কষ্ট দেবে না, ভরসা রাখবে। তন্নি মাথা নাড়িয়ে সময় সায় জানায়। অথই তন্নির মাথায় চুমু খায়। ওটিতে নেওয়ার আগে তন্নি সবার সাথে দেখা করে, কিন্তু ইতি বেগম আসেনি তন্নিকে দেখতে। নিধিও এসেছে, তন্নির মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আশ্বাস দিয়েছে। তামিম তন্নির মাথার কাছে বসেছে। তারেক তন্নির পাশে যেতেই তন্নি বলে ওঠে, মা আজকেও আমার উপর রেগে আছে? তারেক দীর্ঘশ্বাস ফেলে। মেয়েকে সে বলতে চায় না সে ইতি বেগমকে ডিভোর্স দিয়েছে এবং তার নামে মামলা করেছে, এখন সে জেলে আছে। তাই সে ইনিয়ে বিনিয়ে বলে, সব চিন্তা বাদ দাও। সাগর অথইয়ের পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার তন্নির দিকে। কয়েক মাস একটু মানুষকে থেকে কি বানিয়ে দিয়েছে। রূপ আর টাকার অহংকার বেশি দিন থাকে না, এটার জলজন্ত প্রমাণ তন্নি। কয়েক মাসই রূপ শেষ। আশা বেগম, আনোয়ারের সবাই দেখতে এসেছে তন্নিকে। রিজওয়ান কেবিনে ঢুকে সবাইকে বেরিয়ে যেতে বলে। অর্ণব তাকায় না তন্নির দিকে, চুপচাপ বেরিয়ে যায়। অনেকটা সময় নিয়ে তন্নির সার্জারি করানো হয়। মাথার চুলগুলো কেটে ফেলা হয়েছে। আল্লাহ অশেষ রহমত, অপারেশন সাকসেসফুল হয়েছে। অপারেশন থিয়েটারের লাল বাতি নিভে যাওয়ার সাথে সাথে অর্ণব দাঁড়িয়ে যায়। সে মেরে বসেছিল। ডাক্তার মাস্ক খুলতে খুলতে বেরিয়ে আসে। অর্ণব এগিয়ে যায় না ডাক্তারের কাছে। তারেক আর আনোয়ার এগিয়ে যায়।
ডাক্তার বলতে শুরু করে, এই ধরনের পেশেন্ট সাধারণত বেশি দিন বাঁচে না। এইবার রিকভার করলেও দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তার স্বাভাবিক হতে সময় লাগবে। ডাক্তার চলে যায়। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। অর্ণব খুশিতে কেঁদে ফেলে। নিধি অর্ণবের দিকে তাকায়। মানুষটা মনে হয় আজকে প্রাণ খুলে শ্বাস নিচ্ছে। এতদিন যেন তার শ্বাস আটকে ছিল। অথই ভাইকে জড়িয়ে ধরে, যেন তারা যুদ্ধ জয় করে উঠেছে। তন্বীর হাত ধরে বসে আছে অর্ণব, আরেক হাত ধরে অথই। ডাক্তার কথা বলতে বারণ করেছে, কেউ কথা বলছে না। দুজনই তন্বীকে দেখছে। মাথায় পুরো ব্যান্ডেজ করা, হাতে ক্যানুলা লাগানো, নিস্তেজ হয়ে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ। শুষ্ক ঠোঁট দুটো আরো শুকিয়ে গেছে, ফর্সা মুখটা কালচে হয়ে গেছে। অর্ণব তন্বীর হাতে চুমু খায়। অনেক কষ্ট ফিরে পেয়েছি মায়াবতী, আর কখনোই হারাতে দেবো না তোমায়। ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো তোমায়, মাথায় করে রাখবো। দ্বিতীয়বার তোমার কিচ্ছু হতেই দিব না আমি, বিড়বিড় করে বলে অর্ণব। 3 দিন পরে তন্বীর সেন্স ফেরে। পিটপিট করে চোখ খুলে সবার প্রথমে অর্ণবের মুখটা দেখতে পায়। তার হাত ধরে ঘুমিয়ে আছে। তন্বীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আরেকবার সুযোগ পেল এই মানুষটার সাথে বাঁচার, একটা সেকেন্ডও নষ্ট করবে না। আর এই মানুষটার ভালোবাসা সে খুব যত্ন নিয়ে গ্রহণ করবে, খুব ভালোবাসবে তাকে। কিন্তু তার ভালোবাসার আরেকজন কোথায়? কোথায় অথই? তন্বী এদিকে সেদিক মাথা ঘুরিয়ে খোঁজে অথইকে, কিন্তু কোথাও নেই। দেখতে আসলো না তন্বীকে। হাসি মুখটা চুপসে যায় তন্বীর। হাতটা নাড়ানোর চেষ্টা করে, তখনই জেগে যায় অর্ণব। সে সারা রাত বসেছিল তন্বীর হাত ধরে। একটু আগেই চোখ দুটো লেগে এসেছে। তন্বীকে তাকাতে দেখে অর্ণবের মুখে হাসি ফুটে ওঠে। একগাল হেসে বলে, বউ ভালো আছো? তন্বীর মন প্রাণ জুড়িয়ে যায়। সে কথা বলার চেষ্টা করে, কিন্তু খুব কষ্ট হচ্ছে। মাথাটা টাল লাগে। অর্ণব বুঝতে পারে। আরে আরে রিল্যাক্স, মুখে বলতে হবে না, আমার হাতটা আলতো করে ছুঁয়ে দাও। তন্বী তাই করে। অর্ণব খুব সাবধানে তন্বীর মাথায় চুমু খায়। আল্লাহ আমার প্রার্থনা শুনেছে। তারপর মনে মনে বলে, আমি তো মসজিদের সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিলাম, আমার সন্তান চাই না, আমার কিচ্ছু চাই না, শুধু তন্বীকে ফিরিয়ে দিন। আমার সারা জীবনের সন্তানের সুখ ত্যাগ করব। অথচ অর্ণবের বাচ্চা খুব পছন্দের। তন্বী বেঁচে গেছে। অর্ণব আর কখনোই অনি তাতানুদের নামটাও মুখে নেবে না। অথই আসে বিকেলে। সে এতদিন পর ঘুমিয়েছিল, শান্তির ঘুম ঘুমিয়েছিল। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাগর। অর্ণব পুরো রুমে জুড়ে হাঁটছে আর তন্বীকে গল্প শোনাচ্ছে, মজার মজার গল্প বলছে। আশা বেগম খাবার নিয়ে এসেছিল, দরজার সামনে এসে থেমে যায়। এতদিন পরে ছেলের মুখে হাসি দেখছে সে। তার ছেলে হাসছে, প্রাণ খুলে হাসছে। মন প্রাণ জুড়িয়ে যায় ওনার। আল্লাহ এভাবেই খুশি রাখুক তার সন্তানদের। তারেক আনোয়ার, তামিম, নিধি, রিজওয়ান, আরতি, সাগর সবাই নিয়ম করে তন্বীকে দেখে দেখে যায়। তন্বীর পাশে বসে সময় কাটায়, তন্বীকে গল্প শোনায়। তন্বীও একটু একটু হাসে। মায়ের কথা জিজ্ঞেস করতে চায়, কিন্তু কথা বলতে পারে না। এভাবেই কেটে যায় একটা মাস। এখন তন্বী খানিকটা সুস্থ। আজকে তন্বীকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। অর্ণবের বাড়িতে ছোটখাটো করে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। ইসলামিক শরীয়তের মতে বিয়ে করবে তারা, শুরু করবে নতুন জীবন। তন্বী হাঁটতে পারে না, কথা বলতে পারে না। রিজওয়ান হুইল চেয়ার এনেছে তন্বীকে নিয়ে যাওয়ার জন্য। অর্ণব কোলে তুলে নেয় তন্বীকে। আমার অনি বলতে গিয়ে থেমে যায় অর্ণব। তন্বীর দিকে এক পলক তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, আমার তন্বীকে আমি কোলে করে নেব। তন্বীর মনে